আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে মিনিমাম ট্যাক্স থাকবে, ফাইনাল ট্যাক্স থাকবে, বিজনেস ইনকাম নিয়ে ডিসকাশন থাকবে। তার সাথে হচ্ছে সেকশন 55 নিয়ে ডিসকাশন করা হবে। কারণ বিজনেস ইনকাম নিয়ে এর আগেও আমরা কথাবার্তা বলছি, এখানেও সেটা রিপিট হবে। কিন্তু আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধারা 55 অর্থাৎ বিজনেস ইনকামের জন্য কোনটা অ্যালাউয়েবল না সেটা নিয়ে হচ্ছে আমাদের একটা পার্ট থাকবে। তো ১ম এ যদি আমরা পরিচিত হয়ে নেই যে সেকশন হচ্ছে 163 এটা ওয়ান অফ দ্য বেস্ট ইম্পোর্টেন্ট একটা সেকশন। যারা হচ্ছে কর্পোরেট ট্যাক্স নিয়ে কাজ করতে গেলে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে মানে এটা আমরা যারা কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করব তারাই মূলত এটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো আমরা শুরু করি। তো ১ম হচ্ছে ধারা ১৬৩ মানে ন্যূনতম কর। আমাকে বলছে এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এই আইনে অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন করদাতা কর্তৃক এই ধারার বিধানাবলী সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধযোগ্য হবে। এখানে দেখেন ধারা আ এক ১৬৬ থেকে সরি 688 থেকে শুরু করে হচ্ছে ১৩৯ পর্যন্ত আছে। কিন্তু মাঝে মিসিং ও আছে। যেমন দেখা যায় ১০৬ আছে, ১০৭ নাই। তারপরে হচ্ছে ১১০, ১১ এরকম করে কয়েকটা যেহেতু হচ্ছে সবগুলা দ্বারা ২-১ টা বাকি আছে। এখন প্রশ্ন হচ্ছে এই ২-১ টা বাকি সেটা হচ্ছে আমাদের এইটা মানে আলোচনা করার সময় বা এটা পড়ার সময় অবশ্যই হচ্ছে এইসব ধারাগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া নেয়া যে আসলে কোন ধারাতে কি বলা হইছে। তো এই অধীনে কর্তন বা সংগৃহীত কর যে সকলে এক বা একাধিক উৎসসমূহের জন্য কর্তন বা সংগ্রহ করা হয়েছে, সেই সকল উৎসসমূহের আয়ের উপর ন্যূনতম কর হিসাবে গণ্য হবে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ আপনারা আজকে খুব বেশি মনোযোগ দিবেন ক্লাসটাতে। কারণ এটার মানে যতবারই পড়া হয় ১০০০ বার পড়লেও দেখা যায় মানে এটা মনে হয় যে এই সেকশনটা শেষই হয়। মানে এরকম হচ্ছে একটা ব্যাপার থেকে যায়। তো এখানে দেখেন আমাকে বলছে এতগুলো ধারা আছে যারা এই অধীনে যদি আমরা ট্যাক্স কাটি যেটাকে আমরা টিডিএস সেটা হচ্ছে ন্যূনতম কর হিসাবে বিবেচিত হবে। কিন্তু আবার বলছে শর্ত থাকে যে এটা খুব গুরুত্বপূর্ণ সিমেন্ট, লৌহ বা লৌহজাত পণ্য, ফেয়ার অ্যালয় পণ্য, কার্বনেট বেভারেজ, গুঁড়া দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্য, কীটনাশক উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প উদ্যোক্তা ব্যতীত তার মানে এখানে প্লিজ মিউট করেন। এখানে হচ্ছে আমরা যে লিস্টটা দিছি, এই লিস্টে মানে এটা বলে দিছে কতগুলো পণ্য মানে সিমেন্ট, লৌহ এইগুলা ব্যতীত অন্য কোনো শিল্প উদ্যোক্তা কর্তৃক তার নিজস্ব কাঁচামাল হিসাবে প্লিজ মিউট করেন। সাখাওয়াতুল্লাহ ভাই উনি ভাই মিউট না একটু মিউট করে দেন। স্বাগতুল্লাহ ভাই আপনি শুনতে পাচ্ছেন? স্বাগতুল্লাহ ভাই আপনি শুনতে পাচ্ছেন? সবাই প্লিজ জয়েন করার সময় এই জিনিসটা খেয়াল করবেন যে আমার মাইক্রোফোন মিউট কিনা। কথা বলার সময় শুধু খালি অন লাগবে। আচ্ছা, এখানে আমাকে বলা হচ্ছে এখানে সিমেন্ট, লৌহ, লৌহজাত পণ্য এরকম কতগুলো ইন্ডাস্ট্রির নাম বলছে। এই ইন্ডাস্ট্রি ছাড়া বাকি সকল শিল্প উদ্যোক্তা কর্তৃক তার নিজস্ব কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্য হইতে ধারা ১২০ এর অধীন সংগৃহীত কর ন্যূনতম কর হিসাবে গণ্য হবে না। তাহলে আমাকে জানতে হচ্ছে ১২০ কি? তো ১২০ হচ্ছে আমরা যখন কোনো কিছু ইম্পোর্ট করি
তখন ইম্পোর্ট স্টেজে হচ্ছে এআইটি দেওয়া হয় সেটা। তো আমাকে বলে দিছে যারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং কতগুলো ম্যানুফ্যাকচারিং আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যেমন সিমেন্টের বলছে সে যদি ন্যূনতম যেটা হচ্ছে এআইটি যদি দিয়ে আনে পণ্য, সেক্ষেত্রে সেটাও তার মানে ন্যূনতম কর হিসেবে বিবেচিত হবে। কিন্তু বলছে এই ধরনের শিল্প প্রতিষ্ঠান ছাড়া বাকি শিল্প প্রতিষ্ঠান তারা যদি আনে মানে ইম্পোর্ট করে 120 টিডিএস মানে এআইটি কাটে, তাহলে তাদের এটা ন্যূনতম কর হবে না। এখন প্রশ্ন হইতে পারে ওনাদের যেহেতু ন্যূনতম কর হবে না, তাহলে এটা আসলে কি হবে? এটা হচ্ছে ওনার হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স হিসাবে ভবিষ্যতে এটাকে রিফান্ডের জন্য এপ্লাই করতে পারবে। কারণ আমরা জানি ন্যূনতম কর যেগুলো মানে ক্রাইটেরিয়াতে পড়ে, এগুলো হচ্ছে অ্যাডভান্স রিফান্ড করার কোনো উপায় নাই। এগুলা ভবিষ্যতে মানে এখন এবারের সংশোধনে বলছে এটাকে ক্যারি ফরওয়ার্ড করা যাবে রেগুলার ইনকামের সাথে ট্যাক্স থাকলে পরবর্তীতে অ্যাডজাস্ট করা যাবে, কিন্তু রিফান্ড ক্লেম করা যাবে না। কিন্তু এখানে যেগুলো আছে এই শিল্প প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো একটা রিফান্ডও ক্লেম করতে পারবে। এটা হচ্ছে আমরা মাত্র উপধারা ২ বলছি। এখন উপধারা ৩ এ দেখেন মানে সবচেয়ে বেশি পেঁয়াজ ঘুষে। এখানে ১২ টা সেকশন আছে, সাবসেকশন আছে তো মানে একটা একটাকে টেনে বলে। তাই এটা আপনি ১০০ বার পড়লে মনে হবে যে আপনি আসলে এটা বুঝেনই নাই। মানে এটা হচ্ছে এমন একটা সেকশন। পুরো আয়কর অ্যাক্টের সবচেয়ে কমপ্লেক্স সেকশন হচ্ছে 163। এই উপধারা ২ এর উদ্দেশ্য পূরণকল্পে নিম্নরূপ বিধানাবলী প্রযোজ্য হবে। তাহলে ২ এর ক্ষেত্রে বলছে এর সাথে আরো কিছু বিধান যুক্ত হবে। কি, কি? ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয়ের উৎস বা উৎস সমূহের জন্য ধারা ৭২ এর বিধানাবলী অনুসারে নিয়মিতভাবে হিসাব বই সংরক্ষণ করতে হবে। সো এখানে বলছে ধারা ৭২ কি ছিল যে হিসাব রক্ষণ। এই যে ন্যূনতম করগুলো প্রযোজ্য এর জন্য কিন্তু আবার আপনার সঠিকভাবে হচ্ছে হিসাব বইও মেনটেন করতে হবে। এটা শর্ত দিছে। উপধারা ২ এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এরূপ কোন উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করিতে হবে। খেয়াল করেন ১৬৩ এ খ তে বলছে যেখানে হচ্ছে উপধারা ২ এর যেগুলো ন্যূনতম আয় প্রযোজ্য, তারা যদি আয় করে ন্যূনতম তো ট্যাক্স কাটবেই। তার উপরে কি করতে হবে? নিয়মিত পদ্ধতিতে ট্যাক্স নির্ণয় করতে হবে এবং উক্ত আয়ের উপর প্রযোজ্য হারে কর পরিগণনা করতে হবে। যদি উক্তরূপে পরিগণনাকৃত কর উপধারা ২ এর অধীন ন্যূনতম কর অপেক্ষা অধিক হয়, তাহলে উক্ত আয়ের উপর উক্ত অধিকতর কর প্রদেয় হবে। তার মানে আমি কি বুঝলাম? আমার যদি ৫ লাখ টাকা যদি বিক্রি করে থাকি যে ন্যূনতম কর প্রযোজ্য এরকম একটা আয়ের উৎস থাকে, তাহলে আমি কি করব? টিডিএস তো একটা দিছি। আবার আমাকে এটা নিয়মিত উৎসের আয়ের সাথে মানে আবার নিয়মিত যেভাবে ক্যালকুলেশন করি সেটাও ক্যালকুলেশন করে আমাকে দেখতে হবে কোনটা বেশি। যদি দেখা যায় নিয়মিতটা বেশি, তখন আমাকে নিয়মিত করটা দিতে হবে। গতে বলছে দফা খ, গ গে আবার খর সাথে আবার রেফার করে দিচ্ছে। অনুসারে পরিগণিত আয় বা ক্ষতি যথাক্রমে কোনো নিয়মিত উৎসের জন্য পরিগণনাকৃত আয় বা ক্ষতির সহিত সমন্বয় করা যাবে না। তাহলে এখানে গতে কি বলল? আমার যদি কোনো কারণে নিয়মিত উৎসের আয়ের কোনো মানে ট্যাক্স থাকে বা কোনো আয় থাকে বা ক্ষতি যাই হোক, এর সাথে আমি এটাকে কনসিডার করতে পারব না। কারণ ওইটার আপনারা যদি আ অনলাইনে রিটার্ন সাবমিশন করেন, ওখানে দেখবেন যেগুলো হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য অর্থাৎ ১৬৩(৩) সেখানে দেখা যাচ্ছে ওইটা আলাদা, আলাদা করে মানে ক্যালকুলেশন হচ্ছে ট্যাক্স। রেগুলার ইনকামের সাথে কোনোভাবে এটা অ্যাডজাস্ট হচ্ছে না। তারপরে আসি আমরা ৪ এ। যেই ক্ষেত্রে কোনো করদাতার উপধারা ২ এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এর এক বা একাধিক উৎসের আয় ছাড়াও নিয়মিত উৎস হতে আয় করিয়া থাকেন। তাহলে আমরা ৩ পর্যন্ত পাইছি শুধু ন্যূনতম কর নিয়ে বলা হইছে। এখন বলছে সেম প্রতিষ্ঠান তো ন্যূনতম কর প্রযোজ্য এরকম আয়ও থাকতে পারে। আবার দেখা যায় রেগুলার আয় প্রযোজ্য এরকমও তো ইনকাম থাকতে পারে। তাহলে কি করতে হবে? নিয়মিত উৎস হতে আয়ের উপর নিয়মিত কর পরিগণনা করতে হবে। আমরা সবসময় জানি নিয়মিত উৎসের উপর আগে ক্যালকুলেশন করে নিতে হয়। উক্ত করদাতা করদায়ী হইবে উপধারা ৩ এর দফা খ এর অধীন নির্ধারণকৃত কর এবং উপধারা ক এর অধীন নিয়মিত করের সমষ্টি। তার মানে উপধারা ৩ এর খ তে বলছে যে যদি সেম আয় মানে একটা আয় আছে ন্যূনতম কর প্রযোজ্য, এটাকে যদি নিয়মিত উৎসে ক্যালকুলেশন করা হয় যেটা বেশি এটা নিতে হবে। আবার আমাকে ৪ এসে বলছে আমার যদি রেগুলার ইনকাম থাকে সেখানে আমার ট্যাক্স গণনা করে যত টাকা আসে এর সাথে হচ্ছে আগের ৩ এরটা যোগ করে ট্যাক্স গণনা করতে হবে। এটা কিরকম হয়?
যেমন আপনার বিজনেস ইনকাম হয়েছে 5 লাখ টাকা, আবার দেখা যায় এফডি এর ইন্টারেস্ট ছিল, তো সেটা তো ন্যূনতম কর প্রযোজ্য আছে। তো সেই ক্ষেত্রে এফডিআর এর যেটা ফাইনাল মানে টিডিএস যেটা কাটছে আর কোম্পানির রেট যেটা হাই, এটা আর নিয়মিত বিজনেস ইনকামের উপর যতটা ট্যাক্স আসে এই দুইটাকে হচ্ছে যোগ করে ট্যাক্স গণনা করতে হবে। তারপর হচ্ছে উপধারা উপধারা ৬ এর বিধানাবলী সাপেক্ষে মুনাফা বা ক্ষতি নির্বিশেষে কোনো ব্যক্তি তাহার গ্রস প্রাপ্তির উপর, এখানে আবার চিন্তা করেন, আমি মানে সেকশন 83 শেষ করার আগে আপনারা কেউ প্রশ্ন করবেন না, এটা শেষ করব তারপর প্রশ্ন করবেন, একটু মনোযোগ দেন। আবার 5 এ এসে বলছে কি ৬ এর যে বিধানাবলী আছে, উপধারা ৬ বিধানাবলী সাপেক্ষে মুনাফা বা ক্ষতি নির্বিশেষে কোনো ব্যক্তি তার গ্রস প্রাপ্তির উপর, তাহলে টার্নওভার কর চলে আসতেছে, ওর ক্ষতি হোক লাভ হোক, কিন্তু সে কি করবে গ্রস প্রাপ্তির উপরও আবার ট্যাক্স গণনা করতে হবে। তাহলে আমরা ৩ নাম্বারের সাথে ইন্ট্রোডিউস হয়েছি। তারপর হচ্ছে এখানে বলছে ৫ এ কি বলছে, যে কোনো কোম্পানি যে কোনো ট্রাস্ট যারা হচ্ছে ৫০ লক্ষ টাকা গ্রস প্রাপ্তি রয়েছে, মানে যাদের হচ্ছে ৫০ লাখ টাকার উপরে, তাহলে এটা কি কোম্পানি আবার ট্রাস্ট দুইটা জিনিস। তাদের যদি ৫০ লাখ টাকার উপরে মানে ৫০ লাখ হইলো তার উপরে গেল, তাহলে তারা, তারপর দ্বিতীয় কি বলছে, এরূপ কোন ফার্ম বা ব্যক্তি, মানে আমি ইন্ডিভিজুয়াল হই অথবা একটা ফার্ম হোক বা ব্যক্তি সংগ্রহ হোক, তারা কি করতে হবে ৪ কোটি টাকা গ্রস প্রাপ্তি রয়েছে, এরূপ কোন স্বাভাবিক ব্যক্তি কোন কর বসে তার গ্রস প্রাপ্তির উপর নির্বমনিত সারণী হারে কর দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, নাম্বার 1 হচ্ছে যারা কোম্পানি আর ট্রাস্ট, ওদের যদি ৫০ লাখ টাকার উপরে টার্নওভার হয় তাহলে টার্নওভার ট্যাক্স গণনা করতে হবে। যদি কোনো ব্যক্তি অথবা ফার্ম তাদের যদি ৪ কোটি টাকার গ্রস প্রাপ্তি হয়, তাহলেও তার আবার টার্নওভার কর নির্ণয় করতে হবে। এখন বলছে একটা হার দিয়ে দিছে, সিগারেট, বিড়ি চিবাইয়া খাওয়ার জন্য তামাক, ধোঁয়াবিহীন তামাক, গুল বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক, তার মানে সবসময় সিগারেট কোম্পানি বিড়ি কোম্পানির উপর বেশি ট্যাক্স থাকে, ওদের রেগুলার ট্যাক্সও খুব সময় ৪৫%। তো ওদের কি করছে গ্রস প্রাপ্তি ৩% হচ্ছে ন্যূনতম কর হবে। তারপর কার্বনেট বেভারেজ মিষ্টি পানি প্রস্তুতকারক, তাদেরকেও ৩% দিতে হবে। তারপর মোবাইল ফোন অপারেটর গ্রস প্রাপ্তি ১.৫%। সিগারেট বিড়ি দুইটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে সিগারেট বিড়ি আমরা আগেও বলছে, কিন্তু এটা ছিল হচ্ছে প্রথমটা ছিল কি সিগারেট বিড়ি তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক, দ্বিতীয়কে খেয়াল করেন সিগারেট বিড়ি চিবাতে খাওয়ার জন্য ধোঁয়াবিহীন তামাক, গুল বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যতীত অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি। তাহলে প্রথমে যেটা বলছিল এটা হচ্ছে কোম্পানি, যারা হচ্ছে যেমন ব্রিটিশ আমেরিকার টোবাকো সহ এরকম যে টোবাকো কোম্পানিগুলো আছে তাদের ক্ষেত্রে ৩%, কিন্তু যদি এক মালিকানা হয়ে থাকে তখন দেখা যায় গ্রস প্রাপ্তি হচ্ছে 1%। আর এই ছাড়া বাকি যা আছে সেইটা হচ্ছে 1%। তার মানে আদার যে কোম্পানিগুলো আছে আপনার কোম্পানি যদি এই রিলেটের মধ্যে না পড়ে, তাহলে আপনার কোম্পানির জন্য আগে যেটা 0.6 ছিল এখন এটা 1% হয়ে গেছে। তারপর দেখেন আবার শর্ত দিছে, তবে শর্ত থাকে যে উক্ত সারণী ক্রমিক নং ৫ প্রযোজ্য হয়, মানে এই অংশটা, এরূপ ক্ষেত্রে পণ্য উৎপাদন নিয়োজিত কোন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরু করার প্রথম ৩ বছরের জন্য উক্ত হার হইবে এরূপ প্রাপ্তির 0.1%, মানে 0.01%। মানে একটা নতুন প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান মাত্র প্রোডাকশনে গেছে, তারা হচ্ছে প্রথম ৩ বছর ন্যূনতম কর 1% হবে না, এটা হচ্ছে 0.1% হবে। তারপর হচ্ছে এখন এটা ছিল ক, খতে আমার কি বলছে, যে ক্ষেত্রে করদাতার এরূপ কোনো আয়ের উৎস থাকে যাহা কর অব্যাহতিপ্রাপ্ত, সেই ক্ষেত্রে উক্ত এক বা একাধিক উৎস হইতে অর্জিত মোট প্রাপ্তি পৃথকভাবে প্রদর্শন করতে হবে। যদি আমার এখানে দেখা যায় প্রতিষ্ঠান কর অব্যাহতিপ্রাপ্ত কোনো ইয়েও থাকে, তাহলে কি করতে হবে অব্যাহতিপ্রাপ্ত এক বা একাধিক উৎসে অর্জিত মোট আয় পৃথকভাবে প্রদর্শন করতে হবে এবং এই উপধারার অধীন ন্যূনতম কর নিম্নবর্ণিত ভাবে গণনা করতে হবে। শর্তে কি বলছে, নির্মিত হারে কর পরিগণনা করিতে হবে এবং উৎস অর্জিত প্রাপ্তির ক্ষেত্রে দফা ক উল্লিখিত হার প্রয়োগ করিয়া ন্যূনতম কর মানে করতে হবে। তারপর কর অব্যাহতিপ্রাপ্ত যদি হ্রাসকৃত কর হার থাকে, অর্জিত প্রাপ্তির ক্ষেত্রে অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত কর হারে আনুপাতিক হারে
দফা খয় উল্লিখিত হারে ন্যূনতম কর এটা আমি ব্যাখ্যা দেই। যেমন ধরেন ব্যাখ্যা না দিলে বুঝবেন না। এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানিগুলো আছে তাদের হচ্ছে ধরেন ট্যাক্স রেট হচ্ছে 12%। এখন তার ন্যূনতম করটা কিভাবে গণনা করব? 1% ধরে? না। এটা বলছে 12% কে আমরা হচ্ছে রেশিওতে ধরে যেমন 27% এর জন্য ধরেন 1% ছিল। তাহলে 12% এর জন্য রেশিও অনুপাত আরো কমবে। তার মানে দেখা যায় আপনার কি করতে হচ্ছে যেটা 1% ছিল সেটাকে যদি 27 দিয়ে ভাগ দেন, 12 দিয়ে গুণ দেন তাহলে দেখা যায় প্রপোর্শনালি তার ন্যূনতম করটা হয়ে যাবে। মানে এটা একটা সুযোগ দিছে যারা হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত অথবা হ্রাসকৃত কর হার আছে তারা ন্যূনতম করটাও রেশিও অনুসারে ধরতে পারবে। এইবার আসি আমি ৬ এ। কোন করদাতার ক্ষেত্রে উপধারা ৪ ও উপধারা ৫ উভয় বিধান প্রযোজ্য হইলে উক্ত করদাতা কর্তৃক পরিশোধযোগ্য ন্যূনতম কর হবে। তার মানে ৪ এবং ৫। ৪ কি ছিল? আ ৪ ছিল হচ্ছে নিয়মিত। তারপর ৫ ছিল কি? ৫ টা আমরা এখানে দেখলাম যারা হচ্ছে গিয়ে টার্নওভার কর। উপধারা ৪ অধীন তারা যদি কর গণনা করি তাহলে কি হবে? উপধারা ৪ এর অধীন ন্যূনতম কর হবে। উপধারা ৫ এর অধীন ন্যূনতম এই ২ এর মধ্যে যা দিক। তার মানে হচ্ছে ন্যূনতম কর আর হচ্ছে রেগুলার ইনকাম তাদের থেকে টার্নওভার কর এই ৩ টা থেকে সাধারণত যেটা বেশি এটাই আমাকে কনসিডার করতে হবে। এইবার আসি ৭ এ। এই ধারার অধীন পরিগণিত ন্যূনতম করের সমন্বয়যোগ্যতা নিম্নরূপে নির্ধারিত হবে। উপধারা ২ এর অধীন কর্তৃত্ব বা সংগৃহীত ন্যূনতম কর প্রত্যর্পণযোগ্য হইবে না। দেখছেন? ২ এ যেটা এখানে স্পষ্ট বলে দিছে যে ২ এর অধীন কথিত যে করটা হবে ব্যতিক্রম ছাড়া এরা কি হবে? এরা হচ্ছে প্রত্যর্পণ মানে রিফান্ডেবল না। উপধারা ৬ এর অধীন কর পরিগণনাকালে উপধারা ২ এর অধীন কর্তৃত্ব বা সংগৃহীত ন্যূনতম করের অতিরিক্ত করদায় সৃষ্টি হইলে, তাহলে যদি ন্যূনতম কর থেকে আমার বেশি করদায় সৃষ্টি হয়, তাহলে আমরা কি করতে পারবে? অতিরিক্ত অঙ্কের সহিত পূর্ববর্তী কর বর্ষসমূহের সৃষ্ট প্রত্যর্পণ সমন্বয়যোগ্য হবে। তার মানে কি? আপনি এই বছর আইসা দেখলেন আপনি ট্যাক্স ন্যূনতম করেরটা বেশি হচ্ছে। এখন পূর্ববর্তী বছরে যদি আপনার কোন ট্যাক্স বাকি থাকে, মানে সরকার পাবে, ডিমান্ড থাকে, এর সাথেও অ্যাডজাস্ট করতে পারতেছেন। অথবা সামনের যদি আপনার রিফান্ডের মানে সামনে যদি আপনার আবার ট্যাক্স দায় বেশি হয়, তখনও আপনি এটা থেকে অ্যাডজাস্ট করতে পারতেছেন। এইবার আসি আমাদের আরো গুরুত্বপূর্ণ হচ্ছে ৮। যে ক্ষেত্রে কোনো করবর্ষে পরিগণিত নিয়মিত কর এই ধারার অধীন ন্যূনতম করের পরিমাণের হইতে অধিক হয়। খেয়াল করেন, নিয়মিত কর এর অধীন ন্যূনতম করের পরিমাণ হইতে অধিক হয়, সেক্ষেত্রে উক্ত করবর্ষে নিয়মিত কর পরিশোধযোগ্য হবে। এটা as usual আমরা বলে দিচ্ছে, ন্যূনতম কর থেকে যদি বেশি হয় নিয়মিত, অবশ্যই আমাকে এটা দিতে হবে। কিন্তু আমাকে একটা শর্ত বলছে। কোন করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর অধিক হইবার কারণে কোন করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর যদি অধিক হয়ে যায়, যে পরিমাণ অধিক কর প্রদান করা হয়েছে সেই পরিমাণ অধিক কর পরবর্তী যে কর বর্ষে করদাতা নিয়মিত, খেয়াল করেন, নিয়মিত করের পরিমাণ হইতে হবে। মানে নিয়মিত উৎসের আয়ের সাথে অ্যাডজাস্ট করা যাবে। আবার সেটা কিন্তু আবার ন্যূনতম করের সাথে অ্যাডজাস্ট করা যাবে না। ন্যূনতম করের পরিমাণ হইতে অধিক হয়, নিয়মিত উৎসের আয়ের কর আবার ন্যূনতম কর ওই বছরের জন্য যদি তার থেকে যদি বেশি হয়, মানে মূল কথা হচ্ছে আপনার যখন নিয়মিত উৎসে আয়ের করটা বেশি হবে, তখনই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সেই কর বর্ষের জন্য প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় করা যাবে। এবার আসি ৯। কোন কর বর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর যে পরিমাণ অধিক প্রদান করা হয়েছে, তাহা যদি পরবর্তী কোন কর বর্ষের উপধারা ৯ এর অধীন সম্পূর্ণ সমন্বয় করা না যায়, তাহা হইলে যে পরিমাণ ন্যূনতম কর অসমন্বিত রয়ে গেছে, তা পরবর্তী বছরসমূহকেও ন্যূনতম করের অধিক নিয়মিত করের সহিত সমন্বয়ে টানা যাবে। তার মানে আমার নেক্সট বছরে গিয়ে যে শেষ হয়ে যাবে এরকম না। এটা ক্যারি ফরওয়ার্ড হবে। অলরেডি আপনার রিটার্ন এ দেখবেন এটা ক্যারি ফরওয়ার্ড মানে দেখাচ্ছে। এই হচ্ছে ৯ টা এবং ১০ নাম্বার সেকশনে জাস্ট বলছে উদ্দেশ্য পূরণ করবে মানে ধারার ব্যাখ্যা এটা আমরা বলে ফেলছি কিছু বললাম। এইবার আসি ১১। আমরা অনেক সময় রেফারেন্স এর ব্যাপার আসে যে আ করগুলা মানে ফাইনাল যে টেক্সটটা থাকে সেটা আসলে সোর্সটা কি? এটা কিন্তু ১৬৩ শুধু ন্যূনতম কর নিয়েই বলে নাই। যে সকল ক্ষেত্রগুলো ফাইনাল টেক্সট এটাও কিন্তু উল্লেখ করছে মাত্র ৫ টা ক্ষেত্রে।
এই ধারার অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন নিম্নবর্ণিত সারণীর কলামে মানে উৎস হইতে উদ্ধৃত মানে ব্যাখ্যা আমি অলরেডি করে ফেলছি। মানে এখানে ৬ টা জিনিস আছে যাদের কর হচ্ছে চূড়ান্ত করদাতা হিসাবে গণ্য হবে। আবার এটা খেয়াল করেন সবার জন্য না। একে বলছে এই ধারায় ৩০ এর উল্লিখিত আয়ের খাতসমূহ এই আইনের অংশ ৭ এর অন্তর্ভুক্ত সকল ধারা। আপনি দেখেন এটা হচ্ছে যারা হচ্ছে ১৬৬ র ২ তাইলে আমাকে জানতে হচ্ছে ১৬৬ র ২ কারা? ১৬৬ র ২ হচ্ছে রিটার্ন দাখিলে হতে অব্যাহতি দেওয়া হয়েছে। যেমন সরকারি প্রতিষ্ঠান। যে সকল প্রতিষ্ঠানকে হচ্ছে রিটার্ন দাখিল করতে হবে না, তারা যদি অংশ ৭ মানে হচ্ছে ন্যূনতম কর দিয়ে থাকে তাহলে এটা তার জন্য ফাইনাল ট্যাক্স। শুধু তার জন্য, অন্য কারো জন্য না। কারণ ওরা যেহেতু রিটার্নই দেয় না, ওদের ধরেন একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের একটা এফডিআর থাকতে পারে। তো যেহেতু তার হচ্ছে রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা নাই, তো এফডিআর থেকে যেটা সোর্স এ ট্যাক্স কাটে, এটাই হচ্ছে ফাইনাল ট্যাক্স। শুধু ১৬৬ ধারা ২ এর জন্য, অন্য কারো জন্য না। যাদেরকে রিটার্ন দাখিলের হতে বাধ্য করা মানে অব্যাহতি দেওয়া হয়েছে। এবার আসি ২ নাম্বার। সঞ্চয়পত্র হইতে অর্জিত মুনাফা ১০৫ ধারা। যেকোনো স্বাভাবিক ব্যক্তি। তাহলে আমরা যেকোনো স্বাভাবিক ব্যক্তি বলতে আমরা এটা কাকে বললাম? মানে ইন্ডিভিজুয়ালকেই বুঝাইছে। যখন আমরা টিডিএস নিয়ে কথা বলতেছিলাম তখন আমাদের একটা কোয়ারি ছিল যে ফার্ম মানে পরামর্শ অডিট ফার্মের ক্ষেত্রে ট্যাক্স রেট হচ্ছে ৭.৫% আর হচ্ছে ১৫%। এখন বলা হচ্ছিল স্বাভাবিক ব্যক্তি ব্যতীত। তার মানে হচ্ছে কোম্পানির জন্য বলা হয়েছিল বোঝাচ্ছিল ৭.৫% আর যারা স্বাভাবিক ব্যক্তি সেটা হচ্ছে ১৫%। এখন দেখেন এটা যখন আমরা পড়তে গেলাম তখন কিন্তু আমরা ওই ধারারও একটা ব্যাখ্যা পেলাম। কারণ এখানে বলছে যেকোনো স্বাভাবিক ব্যক্তি যেহেতু এরা কোম্পানি ছাড়া অন্য কাউকে বুঝাইছে সেকশনে তাহলে ওই অংশটা হচ্ছে এরকমই স্বাভাবিক ব্যক্তি বলতে ইন্ডিভিজুয়ালকেই বুঝাইছে। তারপর সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ হইতে অর্জিত মূলধনী আয় এটা দ্বারা হচ্ছে ১১১ যে কোনো স্বাভাবিক ব্যক্তি এইটাও ইন্ডিভিজুয়ালের জন্য। রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি ১১২ যে কোনো ব্যক্তি। এই যে দেখেন যে কোনো ব্যক্তি বলতে এটা কোম্পানি হবে, ইন্ডিভিজুয়াল হবে, ফার্মও হবে সব। তাহলে স্বাভাবিক ব্যক্তির সংজ্ঞাতে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে স্বাভাবিক ব্যক্তি বোঝাইতে মানে ১৬৬ ধারা অনুসারে স্বাভাবিক ব্যক্তি বলতে ইন্ডিভিজুয়ালকে বোঝাচ্ছে আর যে কোনো ব্যক্তি বলতে ইন্ডিভিজুয়াল কোম্পানি দুটাকেই বোঝাচ্ছে। একটা দেখেন মানে কতটুকু পার্থক্য যে কোনো স্বাভাবিক ব্যক্তি আর যে কোনো ব্যক্তি। আচ্ছা তারপর হচ্ছে ৫ সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় ১২৫ এটাও বলছে যে কোনো স্বাভাবিক ব্যক্তি কেবলমাত্র রপ্তানি বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকিটাই সবার জন্য আর বাকি ১০৫, ১১১, ১২৫ যে কোনো স্বাভাবিক ব্যক্তির জন্য। এবার দেখেন এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে ১২ তে। যে ক্ষেত্রে কোনো সারচার্জ, অতিরিক্ত অন্য কোনো সুদ, অতিরিক্ত অন্য কোনো অর্থ ইত্যাদি এই আইনের বিধানাবলীর অধীন পরিশোধযোগ্য হয়, সেই ক্ষেত্রে তার ন্যূনতম কর চূড়ান্ত করে অতিরিক্ত হিসাবে পরিশোধযোগ্য হবে। যদি আমার কোনো কারণে জরিমানা করে, যদি আমার কোনো কারণে সুদ আসে, যদি আমার কোনো কারণে সারচার্জ দিতে হয় সম্পদের উপর, তাহলে এগুলা ন্যূনতম চূড়ান্ত করে অতিরিক্ত হিসাবেই হচ্ছে গণ্য হবে। এর সাথে রিলেটেড আমি একটা আ একটা এক্সেল দেখাবো। তারপর আপনাদের প্রশ্ন করার সুযোগ দিব। আমরা এক্সেলটা দেখাই। তো এখানে হচ্ছে আমরা জাস্ট একটা কম্পিটিশন করছিলাম। একটা ভাইয়ের রেফারেন্স ছিল। উনি একটা প্রবলেম ফেস করছিল। তো আমি ভাবলাম এটা যদি এক্সেল করে রাখি তাহলে অন্যদের একটা উপকার হবে। তো এখানে যেটা দেখাচ্ছিল যে একজন এমপ্লয়ি যেটা H2B কর্পোরেটই ধরলাম, উনার টোটাল সেলারি হচ্ছে ৳৪,৫০,০০০ তাহলে উনি এক্সাম্পশন পাইছে ৳১,৫০,০০০ নেক্সট ট্যাক্সেবল ইনকাম আ নেট ট্যাক্সেবল ইনকাম ফ্রম সেলারি থেকে ৳৩,০০,০০০ আসছে। তারপর দেখা যায় উনি ইনকাম ফ্রম ফিন্যান্সিয়াল অ্যাসেট ব্যাংক ইন্টারেস্ট থেকে উনি ৪,৫১,৪২৫ মানে এটা একটা অ্যাকচুয়াল কেস। এই টাকাটা পাইছে। এখন তার ট্যাক্সেবল ইনকামের পরিমাণ হয়ে গেছে এই ২ টার যোগফল। ৭,৫১,৪২৫ এখন ধরেন আমরা যেহেতু ট্যাক্স পেয়ার হচ্ছে 65 ইয়ার্স ওল্ড মেল। আমরা জানি কি 65 ইয়ার্স থাকলে তাদের যে এখানে এক্সাম্পশন স্ল্যাবটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি কিন্তু এটাকে দেখাচ্ছি ২৫-২৬ এর জন্য।
তো যেহেতু এটা চেঞ্জ হইছে ৪ লাখ টাকা অব্যাহতি পাইছে। তো ৪ লাখ টাকা গেল। পরবর্তীতে ১ লাখ টাকা মানে বাকি টাকা ট্যাক্স ক্যালকুলেশন তো আপনারা বুঝেন। এই কারণে আমি ব্যাখ্যা করলাম না। তাহলে উনার জন্য হচ্ছে ন্যূনতম কর আর হচ্ছে রেগুলার কর। এই ২ টাকে সমন্বয় করে এটাই যেহেতু বেশি হয়, সেক্ষেত্রে উনার মানে ট্যাক্স হচ্ছে ৩০,১৪৩ টাকা। উনার কিন্তু ঘটনা হচ্ছে কি মিনিমাম ট্যাক্স টিডিএস অন ব্যাংক ইন্টারেস্ট থেকে কেটে ফেলছে হচ্ছে ৫৭,৬১০। তার মানে কি করলো? উনার দেখা যায় হচ্ছে ট্যাক্সের পরিমাণটা বেশি কাটছে। তাই সেটা হচ্ছে অ্যাডজাস্টেবল ট্যাক্স ফর ফিউচার অন রেগুলার ট্যাক্স সেকশন ১৬৩ ৮। তার মানে ২৭,৪৬৮ টাকা হচ্ছে উনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবে ধারা হচ্ছে ১৬৩ ৮ অনুসারে। তাহলে এটা মানে আমরা তো এখানে আমি ব্যাখ্যা দিয়েও রাখছি। As minimum tax is higher than regular and minimum source income, balance balance the tax will be carried forward for future regular tax adjustment according to section 163(8) অনুসারে। এবার আমরা হচ্ছে ন্যূনতম মানে ইম্প্যাক্টটা দেখাইলাম। এখন আমি দেখাবো এখানে জাস্ট দেখানোর জন্য যে কোন সোর্সে মানে কোনটা হচ্ছে ন্যূনতম কর আর কোনটা হচ্ছে ন্যূনতম কর না। এটা একটা লিস্ট আছে। আপনারা এটা দেখলে বুঝবেন। মানে এতটা ডিফিকাল্ট না। আমি জাস্ট শুধু রাখছি, চূড়ান্ত করে এটা রাখছি। এখন এই অংশে আপনাদের প্রশ্ন থাকলে এখন করতে পারেন। এটা ওই যে ক্যারি ফরওয়ার্ডটা মানে এক্সেস যদি মিনিমাম ট্যাক্স কেটে রাখে এটা কত বছর আমি নিতে পারবো? এটা স্পেসিফিক করে দেওয়া নাই। তার মানে এটা চলবে। হ্যাঁ, বাট একজন ট্যাক্স পেয়ার, বাট উনি বড় মাপের, উনি এক ট্যাক্স লয়ারকে বলতেছিল, হ্যাঁ তা আমার তো ট্যাক্স বেশি বেশি কেটে রাখতেছে, আমি তো এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না। তার মানে উনি ব্যাক ডেটেড, এটা জানে না, না ভাইয়া? হ্যাঁ, এটা শুধু এবার হইছে। আগে তো এরকম ছিল না। তার মানে ট্যাক্সের এই কারণেই তো বলি নিজে, নিজে পণ্ডিতি না করে ৳২০০ খরচ করায়। কারণ আপনি প্রফেশনাল। আপনি আপডেট নলেজ রাখতেছেন। কারণ এখনো দেখা যায় ন্যূনতম কর অনেকে হচ্ছে 0.6% ই মনে করে। মানে টার্নওভার যে ট্যাক্সটা। কারণ এটা আচ্ছা যে ভাই, পরিবর্তন আসছে বা আপনি যেটা বললেন ওটা এটা যে পরিবর্তন আসছে এই জিনিসটা তো এবার পরিবর্তন আসছে। তাহলে যদি আপডেট না থাকে স্বাভাবিকভাবেই বুঝবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হলো, আচ্ছা আমি যদি লেটস সে কোম্পানির ক্ষেত্রে বলি, হ্যাঁ আমার কোম্পানির লস হইলো, তো নর্মাল রেগুলার ইনকামে সে লস হইলো, টিডিএস কাটলো একটা পার্ট, আরেকটা তার মিনিমাম যে টার্নওভার এটা একটা ইয়ে আসলো। এখন এই তিনটার মধ্যে যেটা বেশি হয়, হ্যাঁ ওইটি আমার মিনিমাম ট্যাক্স হিসাবে ক্যালকুলেশন হবে, তাই না ভাই? হুম, হুম। আচ্ছা, এটা কোম্পানির মিনিমাম ক্ষেত্রে। হচ্ছে পেয়েবল কারণ মিনিমাম তো আপনি নামই দিচ্ছেন। মানে ট্যাক্স পেয়েবল হবে। পেয়েবল হবে। এটা পরে আমার যেটা অ্যাডভান্স আমি আমার যে টিডিএসটা কেটে রাখতেছে, হ্যাঁ এটা কি পরে এটা প্লাস মাইনাস হবে পরবর্তী ফিনান্সিয়াল ইয়ারে, নাকি অ্যাডভান্স হিসাবে আমার থাকবে? আমরা যখন কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন ইনশাআল্লাহ দেখাবো, তখন যে এটা হচ্ছে আমরা ১ম এ হচ্ছে ৩ টা ক্রাইটেরিয়া মিলে আমরা ট্যাক্স ক্যালকুলেশন আমরা ফাইনাল করব। যে এত টাকা পদেয়। তার সাথে যে অ্যাডভান্স গুলো দেওয়া হইছে, অ্যাডভান্স, এআইটি, আ টিডিএস সবগুলো তো বাদ দিয়েই মানে ফাইনালি 167, 163 অনুসারে পে করব। এরপরে যদি সেটা যদি পেয়েবল না থাকে মানে 163 থাকে না কিন্তু আমি বেশি পে করছি, এটা জাস্ট ফরওয়ার্ড হবে। আচ্ছা, কারণ কিন্তু একটা, হ্যাঁ ভাই, একটা কোম্পানির টিডিএস অনেক টাকা আপনার অ্যাডভান্স হিসাবে দেওয়া আছে, বাট তার কোম্পানির যে রেগুলার মিনিমাম বা যে প্রফিটেবল যে ট্যাক্সটা আসতেছে এটা কম আসতেছে। তো ডিসিটি যখনই আপনার অডিট রিটার্নটা সাবমিট করে, এটা ওই যে পেয়েবল যেই কোম্পানির যে ট্যাক্সটা সেটা অ্যাডজাস্ট করতে দিচ্ছে না, এটা অ্যাসেসমেন্ট হচ্ছে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। তো এটার ক্ষেত্রে নিয়মটা কি ভাইয়া? এটা কি করবে? মানে মেক্সিমাম দেখা যায় যখন এটা অ্যাসেসমেন্ট হবে মাই এক্সপেরিয়েন্স অর প্রিডিকশন তখন দেখা যায় এরকম যদি থাকে যে এক্সট্রা টেক্সট দেওয়া বেশি হইছে বোঝাচ্ছে। তখন দেখা যায় কোন কারণে অ্যাসেসমেন্টে আবার দেখা যায় সে কোথাও ইনকাম বাড়াইলো বা কোন একটা জিনিস বের করলো। করে দেখা যায় আপনার অ্যাডজাস্ট করেই ছাড়বে। ওরকমই থাকবে। কারণ কোম্পানি কেউ তো মানে 100% কমপ্লায়েন্স মেইনটেইন করা সম্ভবও না। বাংলাদেশে কোন কোম্পানি আছে কিনা সেটা আমার জানা নাই। তো সেই হিসাবে দেখা যায় এটা অ্যাসেসমেন্ট এর পর্যায়ে আমার কাছে মনে হয় যদিও এটা এবার নতুন, সামনে অ্যাসেসমেন্ট গুলোতে বোঝা যাবে। দেখা যাবে কোন না কোন ভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে ওই বছরই।
যেমন ভাইয়া ধরেন অ্যাপ্রক্স ধরেন ওর আপনার অ্যাডভান্স হিসাবে আছে মানে আপনার সোর্সে টিডিএস পারপাস 89 এ কেটে রাখছে ধরেন পার্টি কেটে রাখছে 20 কোর লেটস সে, বাট তার কর্পোরেট ট্যাক্স আসছে পেয়েবেল আছে এই পর্যন্ত অ্যাকাউন্টসে 10 কোর, মানে 10 কোটি টাকাই আপনার তার অ্যাক্সেস হিসাবে আছে, বাট ডিসিটি এটা অ্যাডজাস্ট করতেছে না, ওইটা ওইভাবেই রাখতেছে, যখনই অ্যাসেসমেন্ট হচ্ছে ওইভাবেই রাখতেছে। কারণ এটা অ্যাডজাস্ট কখন করবে? আমরা এতক্ষণ ব্যাখ্যা দিছি, তার যখন রেগুলার ইনকামটা মিনিমাম ট্যাক্স থেকে বেশি হবে, তার মানে সেটা ওর যুক্তি হচ্ছে আমি অ্যাডজাস্ট করব না, কারণ আপনার টিডিএস এর পরিমাণ বেশি, আপনার রেগুলার ইনকামের ট্যাক্সটা বেশি না। কারণ এটা বারবার বলা হয়েছে আইনে যে এটা অ্যাডজাস্ট হবে হচ্ছে রেগুলার ইনকাম যদি মিনিমাম ট্যাক্সের থেকে বেশি হয়। তো আপনি যদি, আপনার তো এটা বোঝাই যাচ্ছে, আপনাকে এটা কি ইনসেনটিভ দিছে যে আপনি বিজনেস ইনকামের পরিমাণটা বাড়ান। তাহলে এর জন্য যে ট্যাক্সটা আসবে এর সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি তো ন্যূনতম করের সাথে অ্যাডজাস্ট হবে না। এই কারণেও এটা অ্যাডজাস্ট করতে চাচ্ছে না। বা এটা আইন অনুসারে সিদ্ধ না। বুঝতে পারছি। তা এটা রিলেটেড আরেকটা টিডিএস বিডিএস এর একটা কোশ্চেন আমি কি এখন করতে পারি ভাইয়া? আচ্ছা বলেন, বলেন। আচ্ছা, কোশ্চেনটা হলো ধরেন একটা কোম্পানিতে আপনার যে ডিরেক্টরের যে রিমুনারেশন থাকে, বোর্ড মিটিং ফ্রি থাকে, হ্যাঁ, প্রথম ধরেন রিমুনারেশন যেটা থাকে এটা তো অ্যাজ পার বোর্ড মিটিংই তার ফিক্সড হয় কত টাকা কাটবে, এটাই তো অ্যাজ পার কোম্পানি অ্যাক্টের নিয়ম 1994 এ। কি কাটবে বলতে? একটা কোম্পানি সাপোজ লেটস সে তার রিমুনারেশন কত হবে এটা তো বোর্ড মিটিং এ তার ডিসিশন হয় কত টাকা রিমুনারেশন হবে, তাই হুম, না ভাই? আচ্ছা, হুম, এখন ওইটা হওয়ার পরে তার টাকা যদি আসে ধরেন সাপোজ ধরেন 5 লাখ টাকা তার রিমুনারেশন মান্থলি আসলো, হ্যাঁ, তো ফুল টাকাটা থেকে তো সে তার এখানে যে ব্যাট টিডিএস এর যে ইস্যুটা আসে, শুধু কি এখানে কি ব্যাট টিডিএস দুটি হবে না শুধু অনলি টিডিএস থাকবে ভাইয়া? এখন হচ্ছে গত মানে ডিরেক্টরের রিমিউনেশনটা সেপারেট ছিল। এখন হচ্ছে এটা সেলারির মধ্যে নিয়ে আসছে গত ২৪ এর সংশোধনীতেই। তো সেলারি হিসেবে নিয়ে আসলে এজ এ সেলারি এমপ্লয়িদের যেরকম ট্রিটমেন্ট হয় তারটাও সেম হবে। ব্যাটের ইস্যু আসবে না তাই না, যে স্যালারির ক্ষেত্রে তো ব্যাট ইস্যু নাই, না, ব্যাট না, না, সেলারিতে কোনো ব্যাট নাই। কারণ ব্যাট বুট তো মিটিং ক্ষেত্রে ভাইয়া, বুট সার্ভিসের মিটিং সাথে এর নিয়ে ক্ষেত্রে আসে। যে জি 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 বুট মিটিং এর ক্ষেত্রে যে একটা সাপোজ প্রতি বছর তো আপনার 4টা বুট মিটিং হয়, এটার ক্ষেত্রে তো একটা অনারিয়ম দেওয়া হয়, হ্যাঁ, তো এটাতে এটা আছে। প্রত্যেক ২ টি আছে। আচ্ছা এটা কি মানে ক্যাশ বা ব্যাংকিং চ্যানেল কি দুই পর্যায়ে দেওয়া যায়, বাট অনেক কোম্পানি দেখতে পাচ্ছি এটা ক্যাশে টাকাটা পে করে অনারিয়মটা, বাট টিডিএস কেটে রাখে পরে জমা দিয়ে দেয়, আর কিন্তু সে এটা ব্যাংকিং চ্যানেলে না দিয়ে যে একটা মিনিমাম অ্যামাউন্ট দিচ্ছে এই জন্য সেটা ক্যাশে দিচ্ছে, এটা কি অ্যালাউবেবল ভাইয়া? এটা বেটার না। কারণ সফট কর্নার থাকে, যেহেতু আপনি টিডিএস দিছেন, আপনি এতটুকু চাপে না গেলেও কিন্তু সেটা ধরতে পারে। কারণ আপনাদের কোম্পানি কমপ্লায়েন্স পেল না। কারণ কোম্পানি তো এখনকার আইনে হচ্ছে ৳১ ও মানে ক্যাশে দেওয়ার অনুমতি নাই। সেটা ব্যাংকে দেওয়ার কথা। আচ্ছা, বুট বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু ভাইয়া বিডিএস টিডিএস দুটোই তো আছে নাকি, রেটটা কত হ্যাঁ, ভাইয়া জানেন ২ কিনা টাই আপনি? আছে। কত ভাইয়া পার্সেন্টেজটা? টিডিএস টা জানি 10%, ভ্যাটটা কত 15 কি? একটা খুব সম্ভব 15। 15 আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কার কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু প্রায় আধা ঘন্টা ধরে শুধু বলছি। সেকশন গুলা খুবই পীড়াদায়ক সেকশন এটা। 163। আচ্ছা, না থাকলে হচ্ছে আমরা বিজনেস ইনকামটাতে একটু যাবো। কারণ ওটার সাথে আবার 155 সেকশনটা আবার আলোচনার ব্যাপার আছে। ক্যারি ফরওয়ার্ডটা হওয়ার জন্য মনে হয় সবার জন্য বেটার হইছে এখন, আগে তো এই প্রবলেমটা থাকতো। মোটিভেশন দিছে যে আপনি বিজনেস রেগুলার ইনকাম বাড়ান তাহলে অ্যাডজাস্ট করে দিচ্ছি। না বাড়ালে তো আর বেনিফিটটা নিতে পারবেন না। রাইট রাইট রাইট। এবার আসি বিজনেস ইনকামের ক্যালকুলেশনটা আমরা বলছি, আগের ক্লাসও ছিল। জাস্ট এটা ফর রিপিটিশন একটু রিপিট করার জন্য চেষ্টা করতেছি। এখানে ব্যবসা হতে আয় গণনা, কারণ আমি এটা 55 সেকশনের জন্য এটা রাখছি। যে ব্যবসা হতে আয় গণনায় আমাকে বলছে ৪৫ থেকে ৫৬ এবং তফসিল ৩ অনুযায়ী পরিগণনা করতে হবে। তো ৪৫ থেকে ৫৬ আমরা পুরোটাই জানি ইনকামটা ক্যালকুলেশন ফ্রম সেলারি সরি বিজনেস। তারপর এর সাথে হচ্ছে রিলেটেড শিডিউল হচ্ছে 3rd শিডিউল, যেটা আমরা জানি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য
তার শিডিউলটা গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের খরচগুলো বলছে যে আয় বর্ষে যেকোনো সময়ে কর্তৃক পরিচালিত বা পরিচালিত বলে গণ্য ব্যবসায় কোনো লাভ ও মুনাফা নিম্নলিখিত আয়সমূহ ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। তাহলে এখানে কিন্তু একটা জায়গায় প্যাঁচগুছ আছে যেটা আপনার জানা দরকার হয়তো ভবিষ্যতে সমস্যায় পড়বেন। তো ১ম এ আমরা আ হালকা পাতলা কথা বলি যে ব্যবসা যদি পরিচালনা করে কোনো আয় হয় অথবা পরিচালনা বলে গণ্য বলে কোনো আয় হয়, মুনাফা হয় সেটা তো অবশ্যই মানি ব্যবসার মুনাফা গণ্য হবে। তারপরে বলছে কোন ব্যবসা বা পেশাজীবী সংগঠন বা এরূপ কোন সংগঠন কর্তৃক তার সদস্যদের নির্দিষ্ট সেবা প্রদানের মাধ্যমে মানে সেবা প্রদানের মাধ্যমে যদি হয় সেটাও হবে। কোন ব্যক্তি অতীত, বর্তমান, সম্ভাব্য ভবিষ্যৎ ব্যবসায়ী সম্পর্কে ধারাবাহিক বা সম্পর্কের এর জন্য হইতে পারে। কিন্তু আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি এটা। মুদ্রা বিনিময় হতে নগদায়িত লাভ যদি তা মূলধনী পরিসম্পদ অর্জনে সংশ্লিষ্ট না হয়। তাহলে দেখা যায় এটা অনেকে তাকে মানে ফরেন কারেন্সির যে রিয়ালাইজেশন এটা কিন্তু যদি রিয়ালাইজ বেশি থাকে এটা কিন্তু আবার ব্যবসায় আয় হিসেবে গণ্য করে দিছে। তো যেহেতু আমরা ডলারের সাথে যদি আমরা ট্রান্সেকশন থাকে এটা অনেক সময় হচ্ছে গেইন হয়। মানে আমরা অনেক হেডিং দেই এক্সপোর্ট গেইন অথবা লস রিয়ালাইজেশন তো এটাও ব্যবসায়ীর আয় হিসেবে হচ্ছে গণ্য হবে। ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন আমরা কি বিয়োজন করতে পারব? এটাও আমরা মোটামুটি যে সকল জিনিস ব্যবসার সাথে রিলেটেড যেমন কাঁচামাল, তারপর হচ্ছে শ্রম। মানে আমরা অবশ্যই জানি যে বিজ্ঞাপন, শ্রমিক এগুলো বলে শেষ করা যাবে না। তাই আমরা হচ্ছে গুরুত্ব দিব কোনটা নিয়ে ঝামেলা আছে। সেই অংশটা হচ্ছে আমরা গুরুত্ব দিব। তো এজন্য আমরা 55 সেকশনটা দেখে আসি। এই অধ্যায়ে যাহা কিছু থাকুক না কেন নিম্নবর্ণিত ক্ষেত্রে ব্যবসা হইতে আয় পরিগণনায় নিম্নবর্ণিত বিয়োজন অনুমোদনযোগ্য হইবেন না। নাম্বার 1 যেকোনো প্রকারের ব্যয় বা পরিশোধ যার ক্ষেত্রে অংশ ৭ এর বিধানাবলী যথাযথভাবে পরিপালন করা হয় না। এটা মার্ক করা। one of the dangerous এবং one of the difficult, one of the suffering জিনিস হচ্ছে এইটা। আমি খরচ করলাম, কেন আমি অংশ ৭ তো মানে হচ্ছে টিডিএস। কেন আমি টিডিএস কাটলাম না? তাহলে এটা আমার জন্য ব্যবসার জন্য অনুমোদনযোগ্য খরচ হচ্ছে না। পানিশমেন্ট হিসাবে আমাকে 56 সেকশন অনুসারে রেগুলার ট্যাক্স দিতে হবে। মানে এইটা হচ্ছে গিয়ে ডেঞ্জারাস একটা জিনিস। কোন ফার্ম বা ব্যক্তিসংঘ কর্তৃক ফার্মের কোন অংশীদার বা ব্যক্তিসংঘের কোন সদস্যকে প্রদত্ত সুদ, বেতন বা কমিশন এটা হচ্ছে ফার্মের সাথে রিলেটেড। যদি ফার্মের যারা অংশীদার আছে তারা যদি সুদ নেয়, বেতন নেয়, কমিশন নেয়, এইগুলো হচ্ছে অনুমোদনযোগ্য হবে না। কারণ ব্যাক সলভিং করে এটাকে এড করে তখন হচ্ছে ট্যাক্স গণনা করতে হয়। কোন কোম্পানি স্পন্সর শেয়ার হোল্ডার, ডিরেক্টর শেয়ার হোল্ডার, প্লেসমেন্ট শেয়ার হোল্ডারকে পরিচালককে কোন প্রকার কমিশন বা ডিসকাউন্ট দেখেন এগুলো হচ্ছে গিয়া মানে কনফ্লিক্ট জোন। স্পন্সর শেয়ার হোল্ডার বা ডিরেক্টর শেয়ার হোল্ডার, প্লেসমেন্ট শেয়ার হোল্ডার তাদেরকে যদি পরিচালক যারা আছে তাদেরকে যদি কমিশন ডিসকাউন্ট দেন এটা কিন্তু আবার বিজনেস আয় হিসেবে গণ্য হয়ে যাচ্ছে। মানে খরচ এলাওয়েবল হচ্ছে না। কারণ যেহেতু উনারা হচ্ছে কোম্পানির সাথে রিলেটেড ব্যক্তি, তাই কোম্পানির লাভ ক্ষতি হিসাবে কোনো প্রভাব বিস্তার করতে পারে তাই এটাকে মানে ব্লক করে দিছে। তারপর হচ্ছে ধারা ৩২ অনুসারে পারকুইজিট বাবদ কোনো কর্মচারীকে প্রদত্ত ২০ লক্ষ টাকার অতিরিক্ত। এখানে বলছে কোনো কর্মচারীকে, একটা কর্মচারীকে বলছে। যদি কোনো একটা কর্মচারীর ২০ লাখ টাকার থেকে বেশি হয় তাহলে অতিরিক্ত কোনো অঙ্ক। তবে শর্ত থাকে যে সরকার কর্তৃক সরকারি গেজেটে মানে সরকার যদি কাউকে সিদ্ধান্ত নেয় দেওয়ার জন্য সেক্ষেত্রে দিতে পারবে। কারণ সরকারেরটা হচ্ছে ব্যতিক্রম। রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি সেবা ফি, কারিগরি কৌশল বাবদ ফি, কারিগরি সহায়তা ফি এইগুলো যদি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় বলছে ব্যবসায়িক টার্নওভারের ৬% অথবা নিট মুনাফার ১৫% যেটি কম অতিরিক্ত ব্যয়। আপনি মনে হচ্ছে রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি সেবা ফি এগুলো আপনার ইচ্ছামত বাড়াইতে পারবেন না। এটা যদি আপনার টার্নওভারের ৬% হইতে পারে অথবা নিট ব্যবসায় মুনাফার হচ্ছে ১৫% হইতে পারে। এর থেকে বেশি হইলে ডিজেল হয়ে যাবে। বাংলাদেশে নিবন্ধিত নয় এরূপ কোন কোম্পানি কর্তৃক নির্বাহিত হেড অফিস অথবা ইন্ট্রা গ্রুপ ব্যয় মানে বাংলাদেশে নিবন্ধিত না বিদেশে কোনো কোম্পানি তারা যদি আবার হেড অফিসের একটা ব্যয় দেখায়
তাহলে এটা কি করতে হবে? প্রদর্শিত মুনাফার 10% এর অতিরিক্ত হলেই সেটা পানিশমেন্টের আওতায় চলে যাচ্ছে। তার মানে 10% এর মধ্যে হচ্ছে সেটা হইতে হবে। তারপর ব্যবসায়িক প্রয়োজনে বিদেশে ভ্রমণ সম্পর্কিত। আপনি বিদেশে ইচ্ছামতো ঘুরতে পারবেন না। সেটা কত পার্সেন্ট অ্যালাউ? টার্নওভারের 0.5% হচ্ছে অ্যালাউ। তবে বিশেষ যদি কোনো সরকারি কোনো কাজে যাওয়া হয় সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। তাই আপনি যদি করেন এটা এই কারণে যখন আপনি হচ্ছে বিজনেসের হচ্ছে হেডিং গুলাকে চেক করবেন তখন এই মাপকাঠিগুলা দেখবেন যে আপনার ফরেন এক্সপেন্স এর পরিমাণ বেশি হয়ে গেছে কিনা। কারণ এটা হচ্ছে যখন আপনি ট্যাক্স গণনা করতে যাবেন কর্পোরেটের, আপনি যদি এটা না জানেন, কারণ তাহলে অ্যাকচুয়াল ট্যাক্স গণনা হবে না। আপনার বলছে আপনার টার্নওভার 0.5% অ্যালাও, কিন্তু আপনি দেখলেন যে 1% হয়ে গেছে। তো 15% দেখা যায় এটা আবার আ 56 সেকশনে আপনার ট্যাক্স গণনা করতে হবে। তাই এগুলো হচ্ছে কর্পোরেট ট্যাক্স গণনা এই কারণে অনেকটা জটিল ব্যাপার। অনেক রিলেটেড জিনিস থাকে। তারপর আপনি আ ইন্টার-গ্রুপ ব্যয় দেখলেন, ওটাকে টেস্ট করলেন যে এটা আমার ব্যবসায়ের যেটা নিট মুনাফা আছে সেটার আসলে 10% থেকে বেশি হয়ে গেছে কিনা। বেশি হলে অতিরিক্ত অংশটাকে 56 সেকশনে ট্যাক্স গণনা করতে হবে। তারপর আরো আছে আপ্যায়ন। আপ্যায়ন বলছে যে আপ্যায়ন ব্যতীত বিয়োজন। যদি আপনার এখানে আপ্যায়ন শব্দটা থাকে তাহলে কিন্তু ট্যাক্স গণনা কমপ্লেক্স। কারণ আপনার আপ্যায়ন ব্যতীত ট্যাক্স গণনা করতে হবে। আপ্যায়ন ব্যতীত বিয়োজন। মানে আপ্যায়ন বাদ দেওয়ার আগে ব্যবসায়ীর যে লাভটা এটা বাই করতে হবে। বের করে ১০ লাখ টাকার হচ্ছে প্রথম ১০ লাখ টাকার 4% 4% আবার পরবর্তী লস হলে যেটা ভাইয়া, লস হলে কি হবে ভাইয়া? লস হলে একদম 56 সেকশনে চলে যাবে। চোখ বন্ধ করে। তাহলে এটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। তাই এই জিনিসটা একটু ভালোভাবে দেখতে হয়। হ্যাঁ, হ্যাঁ। মানে আমি জানতে চাচ্ছি মানে আমার লস হলো কোম্পানি। তখন একবারে 50-60 চলে যাবে। তখন কি মানে হ্যাঁ, হ্যাঁ। এন্টারটেইনমেন্ট এক্সপেন্স হিসাবে আমি কি দেখাইতে পারবো না? আপনি দেখাবেন কিন্তু আপনার ট্যাক্স গণনার সময় এটার উপর আবার 27% ট্যাক্স দিবেন। মানে এক্সপেন্স দেখাবো কিন্তু আবার 56 এর আন্ডারে গিয়ে আবার ট্যাক্স দিতে হবে। আর এটাই হলো নিয়ম। তাই তো? মানে হ্যাঁ, হ্যাঁ। এটাই কোন নিয়ম। লস হইলে মানে এক্সপেন্স যেটাই দেয় আমার ওটা 56 এ গিয়ে আবার দিতে হবে। না, কোন লস না ভাই। এটা তো আবার ভুল ব্যাখ্যা দিলেন। সরি লস হলে রাইট। লস সবগুলা লসের ক্ষেত্রে না। আপ্যায়ন খরচটার ক্ষেত্রে যেহেতু বলছে নিট ব্যবসায়ের লাভের অংশ। অন্যান্য ক্ষেত্রে তো হচ্ছে লাভের অংশ না। আচ্ছা, আচ্ছা এক্সাক্টলি গট ইট। ওইটা আপনি এই কারণে বলছি এটা খুব মন দিয়ে পড়তে হবে। উল্টাপাল্টা করলে হবে না। আর লস হয়ে গেলে খরচ ঐরকম যাবে এরকম না আসলে ব্যাপারটা। মানে আপনি এটা আপ্যায়ন শব্দটা যখনই পাবেন entertainment expense তখন আপনি এই মাপকাঠি দিয়ে মাপ যোগ করবেন। আর যদি লস মেকিং হয় তাহলে তো আর মাপ করার দরকার নাই। এটা এমনি 56 টা নিয়ে চলে যাবে। আবার দেখেন ফ্রি স্যাম্পল। আপনি বললেন স্যাম্পল এক্সপেন্স ইচ্ছামত দেখায় দিতে পারবেন না। টার্নওভারের ৫ কোটি টাকা পর্যন্ত 2% মানে ফার্মাসিউটিক্যালটা একটু বেশি দিছে। টার্নওভারে ৫ কোটি টাকা পর্যন্ত 2% তার হচ্ছে অ্যালাওয়েবল। আবার ব্যবসায়ী টার্নওভার ৫ কোটি টাকার অধিক হইলে তবে ১০ কোটি টাকার অধিক নয় এরূপ ক্ষেত্রে 1%। আবার দেখা যায় যদি আপনার ১০ কোটি টাকার অধিক হয়ে যায় 0.5%। এরকম করে খাদ্য এগুলো আসলে মুখস্থ পারবেন না। জাস্ট এরকম আছে সেটা রাখতে হবে। কারণ আপনার প্রতিষ্ঠান হয়তো এখানে কারোটা হচ্ছে পাওয়া যাবে ফার্মাসিউটিক্যাল, কারোটা খাদ্য বা অন্যান্য শিল্প। এরকম করে আপনি শুধু দেখে নেবেন যে কোন শিল্পের জন্য কতটুকু হচ্ছে অ্যালাওয়েবল আছে। আবার বলছে বিজ্ঞাপন ব্যতীত অন্যান্য প্রচারমূলক ব্যয়ের ক্ষেত্রে ব্যবসায়িক টার্নওভারের 0.5% অধিক অঙ্ক। মানে বিজ্ঞাপন এক্সপেন্সটা যখন দিবেন তখন আপনার খেয়াল করতে হবে ব্যবসায়িক টার্নওভারের 0.5% এর উপরে চলে গেছে কিনা। যদি 0.5% এর উপরে চলে যায় তাহলে দেখা যায় কি হবে এটা তখন ডিজেল হয়ে যাবে। তারপর হচ্ছে জি বলেন। শাকিল ভাই বলেন। রাসেল ভাই এই যে একটা আসলে হ্যাঁ যে সিলি একটা প্রশ্ন হতে পারে। রাসেল ভাই এই যে টার্নওভার যে মেনশন করতেছেন এটা কি ভ্যাট ট্যাক্স সহ না বাদে? বাদে নেট টার্নওভার যেটা আছে। ভ্যাট ট্যাক্স বাদে না? হ্যাঁ, টার্নওভারে তো ব্যাটটা থাকে। যারা ব্যাট ওরিয়েন্টেড মানে ব্যাট ইনক্লুসিভ থাকে কিন্তু আপনি ব্যাটটা বাদেই ধরবেন। আচ্ছা 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 ভ্যাটটা বাদে যে ফিগারটা আসবে সেটা। হুম। ওকে জি আসলে ভাই আরেকটা ধন্যবাদ। কোশ্চেন হলো কোম্পানির লস ক্যারি ফরওয়ার্ড কত বছর করা যায়? কোম্পানি অ্যাক্টে কি বলে ভাই? কোম্পানির লস হচ্ছে সর্বোচ্চ আমরা এর ক্লাসে নিয়েছিলাম 6 ইয়ার্স ক্যারি ফরওয়ার্ড করা যায়।
আর ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে অনির্দিষ্টকাল করা যায়। নির্দিষ্টকাল। আচ্ছা 6 ইয়ার, তারপরে যদি সে 7 ইয়ারে যায় তখন কি হবে ভাইয়া? পচে ইফেক্টটা কি যাবে। হবে? হ্যাঁ ভাইয়া? আগের এক বছর পচে যাবে। এক্সাক্টলি, ওইটা নেওয়া যাবে না, ফাইন। ধরেন আপনি 5 বছরেই লস মেকিং করছেন, তাহলে 6 বছর গেলে পিছনে যেটা আছে এটা একটা করে বাদ হয়ে যাবে। হয়ে যাবে, রাইট, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে বিজ্ঞাপন তো বললাম, কারণ এগুলো হচ্ছে আপনার চেক করতে হবে। কর্মচারী চাকরি হইতে আয় বলিয়া বিবেচিত এরূপ কোনো অর্থ, এই যে যেটা বলছি, ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ না হইয়া অন্য কোনো মাধ্যমে পরিশোধ। কর্মচারী এটা কোনোভাবেই ছাড় নাই। এটা ৳৫ বেতন কর্মচারীদের দিলে সেটাও কিন্তু এখন নাকি একটা লেবার অ্যাক্টের একটা পরিবর্তন আসছে, সেটা আমার এইচআর বলতেছিল। তো সেক্ষেত্রে আগে তো হচ্ছে আমরা যারা অফিসার পর্যায়ে র‍্যাংকিং তাদের একটা কনফিউশন থাকতো, লেবার হিসেবে কাউন্ট হইতো না। তো এখন নাকি তারাও ইনক্লুড করছে, যদিও আমি পড়ি নাই, জাস্ট শুনলাম। কারণ এটা তখন হইতো যে মনে হইতো সবাই লেবারই, কিন্তু অফিসার এই বেনিফিটটা পাইতো না। আচ্ছা রাসেল ভাই, বলেন। ভাই যে কর্মচারী চাকরি হতে আয় বলিয়া বিবেচিত, এটা কি মানে আমার কর্মচারী স্যালারির কথা বলছে? হ্যাঁ, হ্যাঁ। মানে আমি যদি কোনো কর্মচারীকে স্যালারি দেই, সেটা যদি শুধু ব্যাংকিং স্যালারি না, চ্যানেলে না যাই দিয়ে দেন, অন্য কোনো চ্যানেলে দেই, আদার্স এটা দিতে একটু পারেন। যদি মানে আপনার ডিটেইলসে বলতে হচ্ছে পারবেন? কর্মচারী আয় কোনগুলো? কোম্পানি থেকে যাই দেয়, যে নামিয়ে দেয়, সবগুলোই তো কর্মচারীর আয়। সবগুলো হচ্ছে আপনার ব্যাংকিং চ্যানেলে দিতে হবে। জি, জি, ধন্যবাদ। নজরুল ভাই বলেন। জি। আসসালামু আলাইকুম। ওই কর্মচারীর সংজ্ঞাটাতে চেঞ্জটা হলো যে এখন হলো যে যারা ব্যবস্থাপনার সাথে যুক্ত আছে, যারা হায়ার এন্ড ফায়ার করতে পারে, তারা শুধু কর্মচারী না। আর অন্যান্য যার এই ক্ষমতা নাই, আপনাকে নিয়োগ দিতে পারবে, আপনাকে ওই ইয়ার থেকে ডিসমিস করে দিতে পারবে, এই ক্ষমতা যার নাই সেই কর্মচারী। আর এই ক্ষমতা যার আছে সেই হলো ওই মালিক পক্ষের প্রতিনিধি। এটা কি অনুসারে লেবার অ্যাক্ট অনুসারে বলতেছেন হ্যাঁ, না? জি 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 জি। আচ্ছা, মানে এটা আমি পড়ি নাই, তো আমি জাস্ট শুনছিলাম। না, এরকম, এটাই। মানে এটা নিয়ে একটা ঝামেলার মধ্যে থাকতে হয়। মানে বিচার টিচারের জন্য গেলেও আগে নাকি ওয়ার্কাররা পাই না, যদি আমি এরকম ইয়াতে ফেস করি না কেন। না, এটাই হলো যারা হলো ব্যবস্থাপনার সাথে যে থাকে সে হবে মালিক পক্ষ। আর তাছাড়া অন্য যারা আছে, যে নিয়োগ দিতে পারবে, যে ছাঁটাই করতে পারবে, এই ক্ষমতা যার আছে সে হবে মালিক পক্ষের প্রতিনিধি, মালিক পক্ষ বা মালিক পক্ষের প্রতিনিধি। আর অন্যান্য এই ক্ষমতা যার নাই সেই হলো কর্মচারী। তাহলে অফিসাররা তো করলোই না? হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই একদম টপ নজরুল ভাই, ম্যানেজমেন্ট। আগে কি ছিল? জি, আগের সংজ্ঞাটা কি ছিল? আগে আগে অফিসারের ওই 2006 সালে, হ্যাঁ, এই সংজ্ঞাটা ইয়া ছিল। মানে তখন হলো যে যারা অফিসার তারা কর্মচারী ছিল না। ওই পরবর্তীতে 2006 সালে যখন শ্রম আইন করা হয়েছিল, তখনই সকল কর্মকর্তাই কর্মচারী, কিন্তু সকল কর্মচারী কর্মকর্তা না, এই রুলের উপরে চলে আসছে। তবে এগুলা একটু লেবারেজটা একটু মডিফাই করা দরকার, কারণ ব্যাক ট্যাক্স এর হচ্ছে সবসময় মডিফাই হয়তো একটু আপ টু ডেট থাকে, কিন্তু ওই আইনগুলোতে মানে যুগের সাথে তাল মিলিয়ে চলে না। এটা একটা এবার আরো ওই যে কিছু ছুটি ছাটা বিষয়ে যে হ্যাঁ, রিসেন্টলি হ্যাঁ, এবার তো আমি নাড়া এসে দিচ্ছে। কিছু চেঞ্জ নিয়ে আসছে, টুকটাক এটা কিছু চেঞ্জ দরকার, নিয়ে আসছে। লেবার একটাকে মডিফাই করা দরকার এখন অনেক changes থাকে। আচ্ছা, আমরা ফিরে আসি। তাহলে এটা তো বুঝছেন যে কর্মচারীরা যেভাবেই টাকা পয়সা কোম্পানি দিক না কেন, সেটা হচ্ছে ব্যাংকিং এ দিতে হবে। কোন পরিশোধ যা ভাড়া হইতে আয় বলিয়া বিবেচিত তা ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হইলে অন্য কোন মাধ্যমে পরিশোধ হইলে তাকে পরিশোধিত অর্থ। মানে এটা কি? ভাড়া হতে যদি আপনার আ টাকা পে করতে হয় কোম্পানি, মানে আপনার কোম্পানি যদি কোন কারণে ভাড়াটিয়াকে টাকা দিতে হয়, এটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে দিতে হবে, টিডিএস কাটতে হবে। তারপর হচ্ছে আরো এখানে যে কয়েকটা বাদে সেটা বলা হচ্ছে ৫ টা আওয়ার শেষ। এখন জয়েন করতেছি। কাঁচামাল ব্যতীত অন্য সকল প্রকার ব্যয় বাবদ মোট পরিশোধ ৫০% এর অধিক ব্যাংকিং মাধ্যমে ব্যতীত অন্য কোন মাধ্যমে পরিশোধ হইয়া থাকিলে অন্য মাধ্যমে পরিশোধ মোট অঙ্ক। এটা আমার কাছে মানে এইটা ১ বছরে ২৪ সালের চেঞ্জ আছে, ২৫ সালে এসে তো এটার পরিবর্তন আসছে। আপনারা এখানে লেটেস্ট বইটা হচ্ছে দেখে নিবেন। মানে একটা এটা যেহেতু পরিবর্তন করা হয় নাই।
কারণ ওইটা নিয়ে বলা আছে যে এখন হচ্ছে পুরোটাই হচ্ছে ব্যাংকিং চ্যানেল হচ্ছে লেনদেনগুলা মানে কাঁচামাল বা যেটাও পরিশোধ করতে হবে। তাই এটা জাস্ট হচ্ছে মানে আইপর যেকোনো একটা অ্যাক্টের লেটেস্ট এডিশন থেকে একটু দেখে নিবেন। তারপর হচ্ছে ধারা ২৬৪ এর উপধারা ৩ এর এই সেকশন অনুযায়ী রিটার্ন দাখিলে প্রমাণ দাখিলে বাধ্য এরূপ কোনো ব্যক্তিকে পরিশোধের কোনো অঙ্ক যদি অর্থ পরিশোধের সময় উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলে প্রমাণ দাখিলে ব্যর্থ হয়। এটা দেখেন আপনাকে বলছে। ২৬৪ মানে কি? যাদেরকে হচ্ছে রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হয়। কোন এখানে আরো কতগুলো সেকশন রেফার করছে এই সকল যাদের আয় আছে। তাদের ক্ষেত্রে যখন আমরা রিটার্নের যারা পিএসআর টা হচ্ছে দরকার লাগে। তারপর দেখেন তবে শর্ত থাকে যে ধারা ১৪২ এর বিধানাবলী পরিপালন সাপেক্ষে এই দফার বিধান প্রযোজ্য হবে না। তারপর আরো আছে মূলধনী প্রকৃতির কোনো ব্যয় কিংবা করদাতার ব্যক্তিগত কোনো ব্যয়। এটাও কিন্তু সে ব্যাংকিং চ্যানেল মানে যদি এটা তো আমরা আগেই জানি মূলধনী প্রকৃতির কোনো ব্যয় কিংবা করদাতার ব্যক্তিগত কোনো ব্যয় এটা তো ব্যবসার সাথে রিলেটেড না। জি বলেন। ওকে। কোনো বিয়োজন বা কোনো দায়ের বিপরীতে সৃষ্ট কোনো বিয়োজন যা সুষ্ঠুভাবে নিরূপিত নয়। মানে যদি আমরা কোনো একটা প্রভিশন করে ফেলি যেটা আসলে অ্যাকচুয়ালি প্রুভ করা অথবা আইন সিদ্ধ না। যেমন ব্যাড ডেট অ্যালাউন্স বা এই টাইপের কিছু তখনও সেটা মানে ডিসঅ্যালাউ হইতে পারে। ব্যবসায়িক কর্মকাণ্ডের সহিত সম্পর্কিত নয় এরূপ কোনো ব্যয়। যেটা ব্যবসার সাথে যায় না এই ব্যয় তো অবশ্যই অ্যালাউয়েবল না, ডিসঅ্যালাউ হবে। তারপর দেখেন ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড মোতাবেক কোনো পরিসম্পদ আর রাইট অফ ইউজ বাবদ দাবিকৃত কোনো অপচয় বাতা সুদ বিভাজন। তো দেখা যায় এটাই আমরা মানে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যেটা হইছে এটাকে হচ্ছে কি করতে হবে? এটা অবশ্যই অ্যাড ব্যাক হবে কারণ আমরা জানি পরবর্তীতে এনবিএর এর যে রেটটা আছে এই অনুসারে ক্যালকুলেশনটা করতে হবে। ধারণাগত পরিসম্পদ অনিষ্টজনিত ক্ষতি ইম্পেয়ারমেন্ট যদি থাকে সেটাও কি ডিসঅ্যালাউ হয়ে যাবে। তারপর হচ্ছে এই আইনের অনুমোদন গ্রহণের বিধান রয়েছে কিন্তু অনুমোদন গ্রহণ করা হয় নাই। এরূপ কোনো তহবিলে প্রদত্ত অর্থ। তার মানে রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বলা হইছে এসব যদি এনবিআর কর্তৃক অনুমোদিত না থাকে আর এখানে যদি কোম্পানি কোনো চাঁদা দেয় তাহলে সেটা হবে ডিসঅ্যালাউ হয়ে যাবে। তারপর হচ্ছে নির্ধারিত পদ্ধতি হিসাব রক্ষণের বিধান পরিপালন না হইলে প্রমাণহীন সকল খরচ। এখানে কিন্তু একটা জিনিস হিন্স পাই আমরা এক মালিকানা প্রতিষ্ঠানে যেহেতু ঠিকভাবে হিসাবপত্র মানে না সেই ক্ষেত্রে কিন্তু এটার একটা ইঙ্গিত দিচ্ছে ডিসিটি যেরকম চাই ওই রকম করে হচ্ছে অ্যাসেসমেন্ট করতে পারবে কারণ 55 সেকশনে লাস্টে এখানে বলে দিছে নির্ধারিত পদ্ধতি হিসাব সংকলনের বিধান পরিপালন না হইলে প্রমাণবিহীন সকল খরচকে চাইলে সে ডিসঅ্যালাউ করে দিতে পারে। এখন আসি যদি 56 এ যদি কোনো খরচ মানে ডিসঅ্যালাউ করে তাহলে এটা আল্টিমেট সামারিটা কি হবে? এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আয় পরিগণনার ক্ষেত্রে ধারা 55 এর অধীনে অনুমোদিত সকল ব্যয় বিশেষ ব্যবসা আয় হিসেবে গণ্য হবে এবং উক্ত আয়ের উপর নিয়মিত মানে 27% করে হচ্ছে ট্যাক্স দিতে হবে। তবে শর্ত থাকে যে হ্রাসকৃত হার প্রযোজ্য এরূপ আয়ের ক্ষেত্রে ধারা 55 এর দফা ক ব্যতীত অন্যান্য দফার অধীনে অনুমোদিত কোনো ব্যয়ের উপর সংশ্লিষ্ট আয়ের জন্য প্রযোজ্য হ্রাসকৃত হারে কর প্রদেয় হবে। মানে যেভাবে হোক আপনাকে পানিশমেন্টটার আওতায় যাইতেই হবে কারণ এটা খুবই এক্সপেন্সিভ 56 এ ট্যাক্স গণনা করা। তাহলে হচ্ছে আমরা এইটুকুতে ছিলাম। রাসেল ভাই যে এই ইয়াটা এটা তো সব পরিপত্রতে আছে না ভাই এইগুলা? এই যে আমি এখন যে স্ক্রিনে আছি এটা পরিপত্রতে আছে আর এটা যেটা ছিলাম এটা হচ্ছে অ্যাক্টে। অ্যাক্টে আছে রাইট আছে। এর পরিপত্রটা ভালো দিছে এই কারণে আমরা দেখব যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি ধরনের হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এই ম্যাথটা একদম হুবহু হচ্ছে আমরা আগে আলোচনা করছি যেখানে ছিল হচ্ছে ব্যবসা থেকে হচ্ছে উনি যে পরিমাণ বিক্রয় করছিল হচ্ছে ৩০ লাখ টাকা বিক্রিত কাঁচামাল ক্রয় ছিল ২৪ লাখ টাকা বেতন কর্মচারী বিলটি সবই তার মানে মোট যে পরিমাণ বিক্রয় তার থেকে বিক্রিত পণ্যের ব্যয় সেটা আমরা জানি গ্রস মুনাফা খরচ বাদ দিল কর্মচারী ইলেকট্রিক বিল যা আছে সবগুলো বাদ দেওয়ার পর ডেপ্রিসিয়েশনটা তো আমরা জানি যেটা ধরা হয়েছিল এইটা অনুসারে একটা ট্যাক্স আসলো গণনা করলো তাহলে এই ম্যাথটা আমার মূল ফোকাস না আমি রাখার জন্য রাখছি এখান থেকে হচ্ছে আমার মূল ফোকাস
এখানে বলছে একজন ব্যবসায়ীর আয় এমন কর পরিগণনা। ক নাম্বার উদাহরণে জনাব লুকমান হোসেন একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। ৩০শে জুন ২০২৫ তারিখ সমাপ্ত আয় বর্ষে তিনি বিবরণীতে তিনি এই জিনিসগুলো দেখাইছে। তাহলে আমরা এখানে ব্যবসায়ীটা হচ্ছে একজন ব্যবসায়ী। তো বিক্রয় দেখাইছে এটা, গ্রস মুনাফা দেখাইছে এটা, লাভ ক্ষতি হিসাবে বিভিন্ন খাতে খরচ দাবি করছে এটা, নিট মুনাফা আসতেছে এটা। তো এই বছর তিনি ৩০ লাখ টাকার অগ্রিম আয়কর পরিশোধ করেছেন এবং ১,২০,০০০ টাকার নতুন সঞ্চয়পত্র করেছেন। জি বলেন। হ্যাঁ, সালামুল ভাই বলেন। ভাই মিস্টেকলি চলে গেছে, সরি ভাই, সরি। আচ্ছা, আরেকটা মনে হয় মানে একটা সেশন শেষ ভাই করে কথা বলার সুযোগ দিলে মনে হয় ভালো হয়। মানে হুট করে যখন ইয়াটা চলে আসে আমি নিজে ভয় পেয়ে যাই। মিস্টেকলি চলে গেছে ভাই। আচ্ছা, আর কেউ প্রশ্ন চাচ্ছিলেন বলেন। ভাই আয়কর পরিপত্রে ৯ নাম্বার আর ১০ নাম্বার দুইটা ম্যাথ ছিল আর কি, এটা একটু কমপ্লেক্স, এগুলা নিয়ে যদি আলোচনা করতেন মনে হয় তাহলে সবকিছুই কভার হয়ে যেত আর কি। হ্যাঁ, তারপর এটা যদি এরকম কিছু কমপ্লেক্স মনে হয় অবশ্যই আমাদের শিডিউলের বাইরে। কারণ যেহেতু আমাদের ক্লাসগুলো হচ্ছে অ্যাসাইন, ক্লাসগুলোর বাইরে যদি আপনার মনে হয় যে আমাদের কোনো এটা ইয়া ছিল তাহলে সেটা অ্যাসাইন করব। যেমন ধরেন টেক্সটের ক্লাস যখন ইনশাআল্লাহ ২০ টা শেষ হবে তারপর যদি মনে করেন একটু এটা আলোচনা বা এটার হয় সেটার সময় বের করতে পারলে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে। তাহলে এটা আমরা পেলাম যে যেহেতু এটা এক মালিকানা টাইপেরই ব্যবসা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু ব্যক্তির সঞ্চয়পত্র ক্রয় আছে। আবার বলছে উনার বয়স হচ্ছে ৬৬ বছর ২ মাস। তার মানে এটা 65 ইয়ার্স অথবা এর অ্যাবভ হয়ে গেছে। ২০২৫-২৬ করবর্ষে করদাতা ৮,৫০,০০০ টাকা মোট আয়ের উপর প্রদেয় করের পরিমাণ ক্যালকুলেশন। তো আমরা অ্যাজ ইউজুয়াল ৪ লাখ টাকা, কারণ এটা যেহেতু হচ্ছে উনার বয়স হচ্ছে ৬৫ বছরের বা তার থেকে উপরে, সেক্ষেত্রে দেখা যায় উনার শূন্য আসতেছে। পরবর্তী ৫% ১০% এরকম করে করদাতার ট্যাক্স গণনা আসলো। তো আসার পর এখানে আমরা দেখলাম যে বিনিয়োগ করছে সঞ্চয়পত্রে ১,২০,০০০। তো সেক্ষেত্রে ১,২০,০০০ হচ্ছে আমরা এর উপর রিবেট ক্যালকুলেশন করে আমরা ১৮,০০০ টাকা একটা রিবেট পেলাম। তারপর মোট আয়ের উপর আয়কর যেহেতু ৪০,০০০ টাকা আয়কর আসছে তার থেকে রেয়াত বাদ গেল প্রদেয় করটা যত। এর থেকে অগ্রিম আয়কর যেটা পরিশোধ করছে ৩০,০০০ টাকা। এখন এটা দেখেন উনার সবগুলো ট্যাক্স রেয়াত গণনা করার পর প্রদেয় কর আসতেছিল হচ্ছে ২২,০০০ টাকা। কিন্তু দেখা যায় অ্যাডভান্সে অথবা অগ্রিম করে উনি ৩০,০০০ টাকা পরিশোধ করছে। তাহলে এটা নিট প্রদেয় কর ফেরতযোগ্য বা পরবর্তীতে সমন্বয়যোগ্য কর। তাহলে দেখা যায় যদি সে কোনো কারণে অ্যাডভান্স ট্যাক্স ৪ কিস্তিতে যেটা দেয় এটা দিয়ে থাকে অথবা ১২০ ধারা অনুসারে ম্যানুফ্যাকচারিং এর জন্য যে ইয়া করা হয় অ্যাডভান্স ট্যাক্স ওইটা কিন্তু ফেরতযোগ্য। আর বাকি সব ক্ষেত্রে যেগুলো আছে এগুলো হচ্ছে সমন্বয়যোগ্য। এখন এর সাথে হচ্ছে রিলেটেড খ নাম্বার ম্যাথে যদি আমরা আসি, তো সেক্ষেত্রে বলতেছে ধরা যাক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ৩০শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত আয় বর্ষে মোট উনি হচ্ছে ২০ লক্ষ টাকার পণ্য আমদানি করেন। আমদানি পর্যায়ে উনি ৫% হারে ১ লাখ টাকা উৎসে কর প্রদান করেন। করদাতা উক্ত ব্যবসা হতে আয়ের পরিমাণ ৬ লাখ টাকা। এছাড়া উক্ত আয় বর্ষে করদাতা গৃহ সম্পত্তি হতে আয় ছিল ৪ লাখ টাকা। যেহেতু করদাতার নিয়মিত আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য আয় রয়েছে, সেক্ষেত্রে তার গণনা কিভাবে করতে হবে? তাহলে আমরা জানি যদি নিয়মিত প্লাস হচ্ছে ন্যূনতম কর এরকম থাকে, তখন আমাদের নিয়মিত উৎসের আয় যেটা গৃহ সম্পত্তি তার উপর ট্যাক্স গণনা করতে হবে। তাহলে আমরা ৪ লাখের উপর গণনা করে পেয়ে গেলাম কত? ২,৫০০ টাকা। তারপর আমাকে বলছে নিয়মিত উৎসের আমদানি মানে নিয়মিত আর হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য এই দুটাকে একসাথে করে ট্যাক্স গণনা করলাম। সেক্ষেত্রে দেখা যায় দুটি উৎসের আয়ের সমষ্টি ১০ লাখ। ১০ লাখের উপর যদি আমরা ট্যাক্স গণনা করি, তখন ৬৭,৫০০ টাকা আসে। এর থেকে যদি আমরা নিয়মিত উৎসে ২,৫০০ টাকা বাদ দেই, তাহলে দেখা যাবে এটা হচ্ছে ৬৫,০০০ যেটা আসতেছে, সেটা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য। এর আয়ের রেগুলার ট্যাক্স আসতেছে। তাহলে আমরা দেখি এর জন্য হচ্ছে ৬০ লাখ উৎসে কত কাটছিল? ১ লাখ টাকা কাটছিল। কিন্তু এখানে দেখা যায় মানে উৎসে বেশি কাটছে। তার নিয়মিত আয়ের সাথে ক্যালকুলেশন করলে সেক্ষেত্রে ৬৫,০০০ টাকা আসে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে?
আমদানি ব্যবসায়ের জন্য উৎসে কর ১ লাখ টাকা। ধারা ১৬৩ অনুযায়ী আমদানি ব্যবসার জন্য ন্যূনতম কর ১ লাখ টাকা। এক্ষেত্রে ২০২৫-২৬ কর বৎসরে জামাল মোট আয় হবে, আয় তো আমরা জানি ট্যাক্স কর দায় হবে এটা। যেহেতু নিয়মিত আয়ের উপর পরিগণাকৃত নিয়মিত কর ৬৭,৫০০ টাকার তুলনায় ন্যূনতম কর যেটা আসতেছে পরিশোধ করা ১,০২,৫০০ টাকা অধিক, সেহেতু উনি যে পরিমাণ ৩৫,০০০ টাকা অধিক আসতেছে, এটা পরবর্তী যে কর বর্ষে করদাতার নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের পরিমাণ অধিক হবে, সেই কর বর্ষের জন্য প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে ৩৫,০০০ টাকা সমন্বয় করা যাবে। যা আমরা অলরেডি এখন ১৬৩ সেকশনে যেটা আলোচনা করছি সবগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে এখন একটা, একটা করে দেখতেছি। এইটুকুতে কোনো প্রশ্ন আছে? ন্যূনতম ভাইয়া ওই যে ৩৫,০০০ টাকা সমন্বয় করা যাবে, এটা একটু আরেকবার একটু বলবেন কাইন্ডলি। এটা তো আমরা দেখছিলাম যে প্রথমে আমরা যখন রেগুলার ট্যাক্স গণনা করছি তখন দেখছি উনার ট্যাক্স আসতেছে হচ্ছে ২৫০০ টাকা। তারপর রেগুলার আর হচ্ছে গিয়ে নিয়মিত এই ২ টা জিনিস যখন আমরা যোগ করে ট্যাক্স গণনা করছি তখন আসতেছে আ ৬৭,৫০০। এখন ৬৭,৫০০ এটা আর হচ্ছে যে ন্যূনতম কর মানে ১ লাখ টাকা যেটা আমরা পরিশোধ করছি এটার তুলনায় হচ্ছে ১ লাখ টাকাই বেশি। সেই হিসাবে ১ লাখ টাকা মানে ন্যূনতম কর ১ লাখ টাকা কাউন্ট হচ্ছে আর ২৫০০ টাকা রেগুলার ইনকাম থেকে ট্যাক্সটা আসছে। আসার পর এখন আমি তো অলরেডি হচ্ছে আ টাকা ১ লাখ টাকা মানে আমার যে উৎসে দিয়ে দিছি ১ লাখ টাকা। তাহলে আমার ১,২৫০০ টাকা যেহেতু আমার উৎসেই মানে ট্যাক্স মোট গণনা করে আসছে। আর ৬৭,৫০০ আসলে আমার অ্যাকচুয়াল ট্যাক্স। তো সেক্ষেত্রে আমার এই ২ টা অংশ থেকে যদি আমার যে ট্যাক্সটা আছে সেটা যদি আমরা বাদ দেই, তখন দেখা যায় আমার ২৫,০০০ টাকা হচ্ছে অবশিষ্ট থাকে। যেটা আমি অধিক পরিশোধ করে ফেলছি। আর এই অধিক পরিশোধটাই আমরা পরবর্তী বছর জন্য নিয়ে যাব। পরবর্তী বছর যদি ন্যূনতম কর প্রযোজ্য এরকম কর থেকে রেগুলার করের হার রেগুলার ট্যাক্সটা বেশি হয়, তখন রেগুলার ট্যাক্সের সাথেই আমরা ২৫,০০০ টাকা অ্যাডজাস্ট করতে পারব। অন্যটার সাথে অ্যাডজাস্ট করা যাবে না। আচ্ছা এবার গতে বলছে উনি একজন যে আমদানি ব্যবসা করেন। ২৫-২৪ লাখ টাকার পণ্য আমদানি করছে, ৫% EIT দিছে। উৎসে দেখা যায় ১,২০,০০০ টাকা কাটছে। ব্যবসা হাতে তার ১০ লাখ টাকা আছে। উক্ত আয় বর্ষে গৃহ সম্পত্তি ৪,৫০,০০০ টাকা আছে। সঞ্চয়পত্রে সুদের উপরও আছে। যার উপর ৫% ২০,০০০ টাকা কর্তন করছে। এবার যদি আমরা দেখি উনার মাত্র একটা হচ্ছে নিয়মিত উৎসের আয়, সেটা হচ্ছে বাড়ি ভাড়া। এটার উপর ট্যাক্স গণনা করলে ৫,০০০ টাকা। তারপর নিয়মিত উৎসের ও আমদানি ব্যবসায়ের জন্য যেমন গৃহ সম্পত্তি, নিয়মিত পদ্ধতিতে পরিণত আমদানি অর্থাৎ অন্যান্য যেগুলো আছে এফডিআর তো যেহেতু ফাইনাল ট্যাক্স হয় যেটা হয় এটা তো আমরা কনসিডার করব না। তো বাকি যে জিনিসগুলা যেটা এখানে মূলত হচ্ছে ১২০ সেকশন অনুসারে ১,২০,০০০ টাকা দিছে। তো আমরা যদি ওইটার উপর ট্যাক্স গণনা করে দেখি যে নিয়মিত উৎস আর হচ্ছে গিয়ে ন্যূনতম কর এই ২ টারে অ্যাডজাস্ট করে যখন করব দেখলাম ১,২৫,০০০ টাকা আসতেছে মানে ন্যূনতম মিনিমাম রেগুলার ট্যাক্সটা বাদ দিলে মানে এটাই হচ্ছে ১,২৫,০০০ ন্যূনতম কর প্রযোজ্য এর উপর আয়ের যদি আমরা রেগুলার ভাবে গণনা করি তাহলে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম ১,২০,০০০ টাকা মাত্র উৎসে কাটছে। আরো উৎসে কাটে নাই ১৫,০০০ টাকা বাকি আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার মূল ট্যাক্স গণনা কিন্তু ১,২০,০০০ হবে না যেটা হায়ার মানে ১,২৫,০০০ টাকা এটাই গণনা করতে হবে। তারপর সঞ্চয়পত্রের উপর কর ২০,০০০ টাকা। এখন দেখা যায় আমরা সবগুলা আয়কে যোগ করলাম। যোগ করার পর যে আমাদের সবগুলো ট্যাক্সকে একসাথে হচ্ছে আমরা মানে ৫,০০০, ১,৩৫,০০০, ২০ সবগুলা ক্যালকুলেশন করলে ১,৬০,০০০ কারণ সঞ্চয়পত্রের জন্য হচ্ছে ফাইনাল ট্যাক্স হিসাবে যত টাকা উৎসে কর দিচ্ছে সেটাই সাধারণত বেশি হবে। ওইটা। তো এখানে মূলত এই আয়কর নির্দেশিকা বা এখানে সাজানো হইছে এগুলোকে হচ্ছে মানে ১৭৩ সরি হ্যাঁ, ৬৩ ধারা অনুসারে তাই হচ্ছে এই এক্সাম্পল মানে ছোট, ছোট কেস গুলো খুব বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এবার আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, যখন এই ইনকাম গুলা সিস্টেমে যে আপনার রিটার্নে দিব তখন কি সে এগুলো অটো ভাবে নিয়ে নেবে না ভাই? হ্যাঁ, এই রিটার্ন নিবে মানে কর্পোরেট ট্যাক্স এ যদি রিটার্ন নাই এটা কিন্তু এমনিই নিবে। আপনি যখন এরকম কাজ করতে যাবেন দেখাবেন যে ১৬৩ অনুসারে এটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। সোল প্রপার্টির ক্ষেত্রে তো আপনার পার্সোনাল ইনকাম থাকলে ওইখান থেকে এটি করতে হবে। হুম, হুম।
আজকে রিলেটেড থাকলে প্রশ্ন করতে পারেন। আজকে মিদা ভাই কোথায়? মিদা ভাই নাই। আজকে সবাই তো ফ্রাইডে একটু রিল্যাক্সে যায়, মানে থাকতে চায়, হয়তো রেস্টের একটা ব্যাপার থাকে। কারণ আজকের ক্লাসটা যেটা হবে, মানে আপনি মূলত হচ্ছে 63 ধারাটাই 163টাই ভালো করে বুঝতে হবে। আর খুব সামান্য একরামুল ভাই বলছিল যে দুইটা ম্যাথ নির্দেশিকার, এটা আমি উনি যেহেতু বলছে আমি সুযোগ পাইলে পরবর্তীতে অ্যাটাচ করব। কারণ আগে হচ্ছে রেগুলার ক্লাসটা শেষ হইলে একটু মানে এমনি ভাই ওই দুইটা ম্যাথে মানে সেকশন 55 56 সবগুলাই কভার করা আছে আর কি। আচ্ছা, মানে সমস্যা নেই, আপনি এটা ইনশাল্লাহ পরবর্তীতে মনে করাই দিন। ওকে ভাই, ঠিক আছে। বেসিক ঠিক করে গেলে ম্যাথ আশা করি ভালো যাবে। এটাতে আপনাদের সময় একটু বেশি দিতে হবে, কারণ আমরা কর্পোরেট সেকশনে যেহেতু আসছি, এটা একটের সাথে মিলাইয়া তারপর আমরা প্র্যাকটিক্যাল তো কেস মানে ক্যালকুলেশন দেখাবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের মানে এই জিনিসগুলো হচ্ছে কাজে লাগবে। কিন্তু আপনারা এইটা মানে 153টা ভালো করে পড়বেন, পারলে 100 বার পাইলে 100 বার পড়বেন বই থেকে। আমি বারবারই বলতেছি এই জিনিসটা আসলে সহজ না। মানে সবচেয়ে কঠিন একটা সেকশন হচ্ছে এটা। আপনি 100 বার পড়লে ভুলায় ফেলবেন। ভাই প্র্যাকটিক্যাল একটা বলি। ধরেন সাপোজ আমার সোল প্রপার্টি সব একটা বিজনেস আছে, হ্যাঁ? তো আমার স্যালারি থেকে একটা ইনকাম হয়, আমি একটা কর্পোরেট জায়গায় আছি। এখন ধরেন আমার ওইখানে ইনকাম ওই থেকে আমার ট্যাক্স কেটে রাখছে, হ্যাঁ? এটি আমার মিনিমাম ট্যাক্স হিসেবে আসলো, আমাকে এখানে শো করলো। সাপোজ লেটস সে পরবর্তী ফিনান্সিয়াল ইয়ারে আমার যদি বিজনেস ইনকামে কোনো টিডিএস না থাকে, তখন কি হবে? আমার যেটা ওই এক্সেস যেটা কাটছে, তখন কি আমি আর নিতে পারবো না? আপনার তো বারবারই আমি বলতেছি রেগুলার ইনকামের উপর ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট হবে, অন্যগুলোর সাথে তো হবে না। হবে না, রাইট রাইট রাইট। আচ্ছা, এটা একটা কনফিউশন ছিলাম ভাই। কারণ আপনার মূলত করাই হইছে আপনি নিয়মিত উৎসের আয় বাড়ান। ন্যূনতম হইলে তো এটার এমনিও ফাইনাল টেস্ট এমনিও জাস্ট আপনাকে একটু মানে বুদ্ধিমানের কাজ করছে আরকি। একটা সুযোগ দিছে। আর কার কোনো প্রশ্ন আছে? আসলে ওই যে একটু যদি ম্যাথের যে বললেন না যে ন্যূনতম করটা রিবেট পাওয়া যাবে, বা ওই যে রেগুলার ট্যাক্স প্লাস হলো ন্যূনতম করের ট্যাক্সটা একসাথে কাউন্ট করে, এই থিঙ্কিংটা যদি আবার একটু রিপিটাইজ করতেন। স্পেসিফিক মানে এখানে এই পোরশনে আপনার কনফিউজটা কোনটা? একটু আমাকে বলেন। মানে বললেন যে দেখা যাচ্ছে যে আমি প্রথমে দেখা যাচ্ছে রেগুলার ট্যাক্সটা কাউন্ট করব, তারপরে ন্যূনতম করের ট্যাক্সটা কাউন্ট করব, তারপর এই দুইটা থেকে যেটা বেশি এটা যদি আবার একটু বুঝাই দিতেন। মানে আপনি ধরেন বাড়ি ভাড়া থেকে ৳৫ আমার ইনকাম আছে। আবার ধরেন একটু মিউট করেন অন্যরা। তারপর ধরেন আমার হচ্ছে ন্যূনতম কর সেটা কি হইতে পারে? কোন জায়গায় একটা ধরেন এটা তো আমার ৳৩ ইনকাম আছে। তো আমি ৳৩ ইনকামের উপর তো আমার একটা ট্যাক্স কাটছেই। তো কাটছে, এখন আমাকে ন্যূনতম ইনকামটাকে আমি এটা প্রথমত জানি যে ন্যূনতমের জন্য এত টাকা ট্যাক্স কাটছে। এখন বাড়ি ভাড়া আর হচ্ছে ন্যূনতম ট্যাক্সের যে আয়টা ছিল, এই দুটোকে আমরা যোগ করব। যোগ করে যখন আমরা ট্যাক্স গণনা করব, একটা ট্যাক্স তো পাবো। এই ট্যাক্সটা কি ২ টা জিনিসের কম্বিনেশন। একটা রেগুলার, আরেকটা হচ্ছে ন্যূনতম। এখন যদি আমরা রেগুলারটা আগে গণনা করছি, এই পোরশনটা বাদ দেই, তাহলে এটা আসতেছে ন্যূনতম কর যদি রেগুলারে গণনা করা হতো, মানে ২ টা একসাথে করে, তাহলে এত টাকা তার পোরশনে ভাগে পড়তেছে। এখন আমরা দেখলাম তার পোরশনে ধরেন ৳১ আসতেছে। কিন্তু দেখলাম ন্যূনতম কর কাটছে হচ্ছে ৮ আনা, ৫০ পয়সা। তো ৫০ পয়সা যদি কাটে, সেক্ষেত্রে কি হইলো? বেশি কোনটা? যেটা রেগুলারের সাথে অ্যাটাচ করে গণনা করছে এইটা। তাহলে ফাইনাল হিসাবে ন্যূনতম কর হিসাবে কাউন্ট হবে হচ্ছে এই ৳১ যদি দেখা যায় উল্টা হয়, যে উচ্ছে কাটছে ৳১ কিন্তু রেগুলারের সাথে ম্যাচ করে হচ্ছে ৫০ পয়সা, তাহলে কিন্তু আবার ৳১ যাবে। মানে ঘুরে, ঘুরে হাইস্টে যাবে। তো এইটাই হচ্ছে মূলত মানে এইটুকু খেয়াল রাখার ব্যাপার। জি 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 ভাই, ঠিক আছে। ঠিক আছে, আপনারা মোটামুটি বুঝছেন ক্লাসে? ভাই আমরা
ভাইয়া এটা একটু মানে এক্সেলে প্র্যাকটিক্যালি যদি একটু আরেকটু মানে কর্পোরেট যে অ্যাকাউন্ট বা যেখানে থাকবে বা একটু প্র্যাকটিক্যালি এক্সেল ফরম্যাটটা একটু দেখাইলে আরো ক্লিয়ার হবে সবার মধ্যে আমার কাছে হ্যাঁ, যেটা এটা তো ট্যাক্সের ক্যালকুলেশনটা তো এক্সেলই হবে। জি, কর্পোরেট ক্যালকুলেশন জি জি ভাই, এটা যদি একটু দেখা দিতেন তাহলে হয়তো দেখা যায় একদম ক্লারিফিকেশনটা পাওয়া যেত আর কি। এটা নেক্সট মানে পরবর্তী ক্লাসগুলো তো আছে, সমস্যা নাই। ওটা আজকে জাস্ট হ্যাঁ হচ্ছে প্র্যাকটিক্যালি কথাবার্তা বেসিকটা বলবো। আর কি। মানে আমরা এখন যারা চেষ্টা করছি প্র্যাকটিক্যালি এটা একটু মানে এক্সেল ফরম্যাটে আমরা আপনার আরেকটা কাজ হবে এই লেকচারটা ভালো করে বোঝা, যাতে পরবর্তী যখন এই জিনিসগুলো আসবে ১৬৩, ২, ৫, ৮ যাতে আপনি বুঝেন যে ২ এ কি ছিল, ৫ এ কি ছিল, ৮ এ কি ছিল, ৪ এ কি ছিল, ৬ এ কি ছিল। মানে এইটা বুঝলে আপনার মানে আজকের ক্লাসটা সার্থক।